আপনি তো বললেন 20টা করতে। 20টাই করেছিস তাই তো? আর একক মাত্রার অঙ্ক দেখা হয়েছে না হ্যাঁ। হয়নি, না শুরু হয়নি এখনো? প্রতিদিন বলে দিতে হবে কথা। এরপরে একক মাত্রা তোকে নাম্বার বলে দেবো, আর পরের দিন করে দিবি। 17টা দেখে ভালো করে, 17টা লিখছি। যাদের কাছে বই আছে তো খুলে ফেল। 660 সবসময় কাছে রাখবি। যাদের কাছে নেই আগেই বলেছি, বই নিয়ে মারাত্মক মাতামাতি করার দরকার নেই। মেকানিক্সে যার যে বই আছে সেটাই পড়বি, শুধু এটা জিজ্ঞেস করে নেবি, তাহলেই চলবে। পড়া নিয়ে কথা, তো কদিন পড়বি বই সেটাই চিন্তা। বই নিয়ে কথা, তারপরে দেখবে তো লোকজন ভাড়ায় খাটাচ্ছে। দেখ এটা ইকুয়েশন দেওয়া আছে। এবার আমাকে বলেছে কি, দেখ ডিএমডিটি কত বলে দিয়েছে। প্রথম কথা হচ্ছে সমীকরণটা দেওয়া আছে, দেখ নিউটনের দ্বিতীয় সূত্র দেখেছিস এরকম? নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র বলতে কি জানিস তোরা বল? নিউটনের দ্বিতীয় সূত্র কি জানিস বল? নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল? ফর্মুলা কি নিউটনের দ্বিতীয় সূত্রে? আরে এইটুকু তো জানতে হবে, যে কোনো রাস্তাঘাটে লোকজন জিজ্ঞেস করে ফেলতে পারে। নিউটনের সূত্র মানে নিউটনের দ্বিতীয় সূত্র, এইটুকু। রাস্তাঘাটে লোকজন জিজ্ঞেস করলে মান সম্মানে পড়ে যাবি। কি রে, নিউটনের দ্বিতীয় সূত্র কি? অঙ্কিতা বল কি? হ্যাঁ, দ্বিতীয় সূত্র, মুশকিল কথা। এফ ইকুয়াল টু যে এম এ বলিস, এটা তো দ্বিতীয় সূত্রের রাশিমালা, তাই তো? প্রথম সূত্রের রাশিমালা কি কে বলতে পারবি? প্রথম সূত্রের রাশিমালা কি? 9-এ কতটা কি পড়েছিস একটু ডিটেলস আমাদের জানা যাবে। প্রথম সূত্রের কোনো গাণিতিক ফর্ম জানিস? প্রথম সূত্রের গাণিতিক ফর্ম জানা আছে? প্রথম সূত্র কি বলছিস, কে বলতে পারবি প্রথম সূত্র কি? এটা বলতে পারবি তো? সমবেগে চলে, তার মানে ত্বরণ শূন্য। তাহলে যদি আমি রাশিমালা বলি যে প্রথম সূত্রের রাশিমালা এই ইকুয়াল টু 0, সমস্যা আছে? এটাই তো বলতে চাইছিস? তুই যে এত বড় লাইনটা বললি, তার সারাংশ এটাই ছিল, ত্বরণ শূন্য। ভেবে দেখ, ব্যাস, তাহলে এটাই রাশিমালা, এই ইকুয়াল টু 0, এটাই হচ্ছে প্রথম সূত্রের রাশিমালা। দ্বিতীয় সূত্র মানে এফ সমান এম, একটাই সূত্র নিউটনের। নিউটনও তখন ওটাকে আলাদা আলাদা করে 3টে সূত্র বলে দিয়েছে, আমরাও 3টে পড়ে যাই। কারণ নিউটন পড়াবো তোকে দেখাবো একটাই ফর্মুলা, তাকে 3টে পড়িস। ওকে, এবার কথা হচ্ছে আমরা তো পড়েছিলাম এফ সমান এম। মহা সমস্যা এখানে বলছে নিউটনের দ্বিতীয় সূত্র এইটা, সেটা কি করে হয়? আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র যখন ভাষায় বলেছিলি কি বলেছিলি? বহু জায়গায় সমস্যা আছে, সেগুলোকে দেখতে হবে। যখন ভাষায় বলছি নিউটনের দ্বিতীয় সূত্রের এক্সপ্লেনেশন কি বলিস? কে বলতে পারবি, তুই বল। রিমা বল, ব্যাখ্যা কি জানিস? ইগো গুলো বল না। এখানে হাফের বেশি লোকজন এমনিও জানে না, তুই ভুল বললেও বুঝতে পারবে না। আমি ঠিক বলে দিয়ে চলে যাবো, তুই বল। কে বলতে পারবি ব্যাখ্যা? নিউটনের দ্বিতীয় সূত্র লিখছিলি, গাণিতিক রূপ তো এক্স সমান এম। দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা কি লিখবি? তোর হঠাৎ করে 9-এর জিনিস জিজ্ঞেস করে ফেলবে, কে ভেবেছিল, তাই তো? তাহলে বেসিক্যালি আমরা কি বলছিলাম? প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এই লাইনটা কিন্তু আমরা বলি। কখনো ভেবে দেখেছিস তুই বলিস প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, অথচ ম্যাথমেটিক্স বলিস এক্স সমান এম এ? দুটো কি ম্যাচ করে? যখন 9-এ পড়েছিলি স্যারকে জিজ্ঞেস করেছিলি যে স্যার লিখছি এক, আর গাণিতিক রূপ লিখছি এক, করেছিলি? করেছিলি, যা বলেছে করেও চলে গেছি। এটা গাণিতিক রূপ এটাই, কিন্তু ম্যাক্সিমাম জন বোঝেই না। এফ সমান এম এ, আর যে লাইনটা লিখছিস যে ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, এই দুটোকে রিলেটই তো করিসনি, অথচ নিউটন পড়া হয়ে গেছে। সমস্যা অনেক জায়গায় আছে। এই যে আমরা অনেক সময় দেখবি বড় বড় ডায়লগ দেয়, অনেকেই দেখবি পশ্চিমবঙ্গ সরকারের বইয়ে কিছু নেই, এগুলো কিছুই শেখা যায় না। একটা 7-8 এর বইয়েও না অনেক কন্টেন্ট থাকে, পড়ে না ঠিক করে। এটা হচ্ছে বড় কথা। যদি কেউ লাইন বাই লাইন পড়ে না, তার যথেষ্ট নলেজ হবে। কিন্তু আলটিমেট কি, এইসব বইয়ে কিছুই নেই, সরকারি বই কিছু আছে নাকি, পড়েই দেখেনি কোনোদিন। এটা হচ্ছে মেন মুশকিল। ক্লাস 8-এ বজ্রপাত কেন হয় এত সুন্দর ব্যাখ্যা করা আছে, যেটা অন্য কোনো বইই নেই। তুই এনসিআরটি খুঁজলেও পাবি না বজ্রপাতের ব্যাখ্যা, ক্লাস 8-এর বই করা আছে।
অঙ্কিতা মনে আছে? আবার শিখবো, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি যেটুকু বলতে গেছিলাম ওই লাইনটা জানিস না বলে এটা বুঝতে পারিস। মাত্রা তো পরে চেক করবো, সূত্রটা আগে বুঝে নে। তাহলে ভরবেগ আমি কি বলেছিলাম বল, পি। পিটাকে ভরবেগ বলতাম। তাহলে তোরা যে ডেফিনেশনটা বলছিলি সেটা সমান কত, এফ সমান ডিপি ডিটি। এই লাইনটা এফ সমান ডিপি ডিটি, কারণ ডেরিভেটিভটা তো শিখিয়েছি। তাহলে ভরবেগের পরিবর্তন হার মানে কত, ডিপি ডিটি। এবার তুই এখানে বসা ডিডিটি অফ, দুদিন পরে নিউটন পড়বো, একটু ভেঙে দেখে নি না, এমভি। এবার সেই যে মনে করে দেখ ইউভির ফর্মুলা, একটাকে ধ্রুবক রেখে আরেকটা ডেরিভেটিভ। তাহলে এম কে যখন ধ্রুবক রাখবি তখন কত, ডিভিডিটি মানেই তো কত, এম এ। এটাই তো অ্যাকচুয়ালি এফ সমান এম এ। আবার তুই কি করলি, ভিটাকে ধ্রুবক রেখে এম এর ডেরিভেটিভ করলি। এই ফর্মটা দিয়ে হচ্ছে রকেট যাবে, রকেটের গতি যখন ব্যাখ্যা করবি তখন এই ফর্মটা আসবে, সেখানে ভরের পরিবর্তন হয়। তাহলে ভি ইন্টু ডিএমডিটি, পুরোটাকে একসঙ্গে লেখা হচ্ছে। আর তোকে নাইনে শুধু এইটা শেখানো হয়েছে, এটা শেখানো হয়। নাইনে কি বলা হতো, ভরের পরিবর্তন হয় না, ভরটা ধ্রুবক। ওই জন্য তুই শুধু কি শিখেছিলি, এফ সমান এম এ। এবারে হ্যাঁ, এই ফর্মুলা কি হলো না হলো জেনে লাভ নেই, কিন্তু এইটুকু জানা দরকার ছিল। একটু রিলেট করে দিলাম, যেটা রিলেট করলাম সেটা বোঝা গেছে কিনা, কি জানতাম আগে অত সব ভেবে লাভ নেই। এবার আমাকে কিসের মাত্রা চেয়েছে বল, আমাকে মাত্রা চেয়েছে কে এর মাত্রা কত। মাত্রাও নয়, একক। তারও সোজা, কে এর একক কত। ব্যাস, তাহলে তুই যদি এফ এর সঙ্গে সমান করিস, আমি এইটা ডিরেক্ট লিখতে পারি তো, এফ সমান ভি ইন্টু ডিএমডিটি। আলাদা ভাবে তো এফ কার সঙ্গে, এটার সঙ্গে সমান হবে, এটার সঙ্গে সমান হবে। তাহলে এফ সমান কত, ভি ইন্টু ডিএমডিটি। বা ডিএমডিটি সমান আলাদা করে বলে দিয়েছে কত, এটা এটা বসিয়ে দে এখানে। তাহলে ভি ইন্টু কে ইন্টু এম ভি। এবার তুই এটাকে এদিকে ভাগ করে দিলেই তো হয়ে যায়। তাহলে কে সমান কত হচ্ছে, তুই যদি মাত্রাই বের করিস, তাহলে এফ বাই কি হচ্ছে দেখ, এম ভি স্কোয়ার। মাত্রাই বসানো, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এম ইন্টু এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে কত হচ্ছে, 1/L। তাহলে কি হবে, মিটার ইনভার্স। মিটার ইনভার্স ডাইমেনশন দিয়েই করি না। তাহলে এটা করার জন্য আগের এত কিছু জানার দরকার নেই, আমি জাস্ট একটু বলে নিলাম। মাত্রা বের করতে গেলে আমি কোনো ফর্মুলা না জানলেও কাজ হয়ে যাবে। তারপরে তারপরে কি 18টাই হয়নি, তাই তো? ওটাই বলতে যাচ্ছি না, ওটাই বলবি। 18টা কি বলেছে, বি এর এসআই একক। এটা বোঝা গেছে সবাই তো? কি রিতম বাবু, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ঠিক আছে, তুই এর পরেরটা বলবি। 18টা বেশ, তো অজুহাত দিয়ে দিলি, বই আমার কাছে নেই। কি হলো, কি সমস্যা হয়েছে রে তোদের? বই আনতে ভুলে গেছি? ওই তো একটা বই আছে তো, ওইটা দিয়েই তো হয়ে যাবে, দুজন দেখি। হ্যাঁ, তুই কি বই কিনে নিয়েছিস নাকি? হ্যাঁ? জিজ্ঞেস করে নিয়েছিস? প্রিন্ট আউট করে নিয়েছিস? তাহলে ওইটা কার, এই বইটা কার, এখানে ছিল যেটা? এটা কি কেউ ছেড়ে দিয়ে চলে গেছে নাকি? এটা মানে আগে, আগের ব্যাচ কোনটা পড়ালাম, ওটা আমারই বই। আমি তো ভাবলাম তুই মানে ফেরত দিয়েছিস, এই বইটা তাহলে কার? ইলেভেনের বই, কেউ একটা ছেড়ে দিয়ে গেছে, খোঁজ করবে। ঠিক আছে, আমি তাই তুই এসেই জমা দিয়েছিস, তাহলে কালকে মনে হয় কেউ ছেড়ে দিয়ে গেছে। তো আমার কাছে বইটা ছিল না, কারোর একটা বই নিয়েছিলাম, বেশ সুন্দর আনন্দে আছে। দেখি পরের দিন, আজকে কি বার, রবিবার শনিবার, হ্যাঁ শনি, সেকেন্ড ব্যাচে। কিচ্ছু বলার দরকার নেই, আসুন। ঠিক আছে, কেউ হয়তো দেখবি এমনি ওই জন্য ইচ্ছে করে বলেনি, বলবো আমার কাছে বই ছিল ওই জন্য করে আসলাম।
তাহলে এখানে বলেছে কি কার মান বের করতে বি। দেখ এগুলো হচ্ছে একটু বুদ্ধি খাটাতে হবে। যখন তুই বি এর মান বের করতে যাবি তাহলে আলটিমেট কি সব থেকে সোজা বুদ্ধি কি বলে বল? বিডি স্কয়ার বাই নিচেও তো যোগ আকারে আছে, নিচেও তো যোগ আকারে আছে। তাহলে সব থেকে বুদ্ধির কাজ হচ্ছে বাদ বাকি তো কিছু বলে দেয়নি না। তাহলে গুণ করেই দেখা যাক, এটা সেপারেট করতে পারবি না কারণ দুটোই যোগ আকারে আছে। তাহলে এটি প্লাস বিটি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এফ প্লাস এফ সি কস স্কয়ার ওমেগা টি তো 1 হয়ে যাবে, কস স্কয়ার ওমেগা টি 1 হয়ে যাবে। এটা বলতে হতো, সেটাও তো আননোন। এই কোশ্চেনের কথা মিস আছে, কারণ ফার্স্ট কথা সি যতক্ষণ না বলে দেবে বের করবি কি করে তুই? বি বের করতেই পারবি না, কারণ তিনটে আননোন হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ যদি নিচে একটা, যেমন আগের দিন তোকে একটা করিয়েছিলাম, নিচে যদি একটা টার্ম থাকতো ভাগ করে নিতাম, এটা ভাগ করা যাবে না। তুই ভাগ করবি কি করে, মানে এইটা বাই এই টোটালটা, সেই তো দুটো আননোন থেকে যাবে। সি যতক্ষণ না বলে দেবে তোকে ততক্ষণ বি বের করানো সম্ভব না। হ্যাঁ এবারে হ্যাঁ, ও ও না হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ভুল হচ্ছে দেখ, এইটা 1 প্লাস সামথিং তো, সি এর মাত্রা তো 1 হয়ে যাবে। ঠিকই আছে, সি এর মাত্রা 1 হয়ে যাবে, ওই জন্য বলেনি। তাহলে এই নিচেরটা পুরোটা 1, 1 এর সঙ্গে যোগ আছে মানে কি এই পুরোটা 1 তো, তা দেখার দরকার নেই তো সি। তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, এইটা সমান শুধু এফ লিখে দে, এটা সমান শুধু এফ লিখে দে। তাহলে অ্যাকচুয়ালি কত বিটি স্কোয়ার সমান এফ, এবার বিটা বের করে নে, এফ বাই টি স্কোয়ার। ওই জন্য একক দেওয়া আছে দেখ, নিউটন পার সেকেন্ড স্কোয়ার আছে। খুব বেশি দূর তো মানে করতে পারিস নি, কারণ এককের পরিবর্তন হয়েছিল তোদের, হয়নি তো। খুব বেশি দূর করা সম্ভব নয় এটাই ভাবছি। এই পরের দিকে আবার ভৌত রাশির মাত্রাগুলো নিশ্চয়ই পেরেছিস। এইখানে মনে হয় কয়েকটা আটকাতে পারিস, যেমন হচ্ছে 20টা করতে পারবি না এখন, এককের পরিবর্তনটা হয়নি। 20, 21 এগুলো ছাড়, এককের পরিবর্তন হলে সহজে হয়ে যাবে। 22 থেকে আবার কি কিছু আটকেছে, 22 থেকে 28, ওই 28টাও একই রকম আজকে হবে। 28 গোল করে রাখ, আজকে হবে। 28 হয়নি এখন, ওই জন্য পারিস না। 28 পর 35, 34, 32। হ্যাঁ 32টা তো পারার কথা ছিল। 32 ভালো করে দেখ, এই ইকুয়েশনের নাম জানিস, জানা উচিত। এই ইকুয়েশনটার নাম কি তাহলে জানা আছে? এই সমীকরণটার নাম কি? এই সমীকরণটা কার জন্য ব্যবহার করা হয়? কে বলতে পারবি? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এটা বাস্তব গ্যাসের সমীকরণ, পড়বো এখানে আগে না পড়লেও। এটা বলা হয় ভ্যান্ডার ওয়াল সমীকরণ। এতদিন আদৌ দেখ গ্যাসের সমীকরণের স্ট্রাকচারই আছে, ভালো করে দেখ। পিভি সমান আর টি, পিটাকে লিখছি কত পি প্লাস এ বাই ভি স্কোয়ার, ভিটাকে লিখছি ভি মাইনাস বি, তার মানে কি গ্যাসের সমীকরণে এটা কারেকশন করা আছে। এবার আমার এখন তো এত কিছু জেনে লাভও নেই। পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু এই ভিটা কিন্তু আয়তন, এটা দিয়েছে। এবার তোকে বলেছে এর মাত্রা কত, তাহলে এর মাত্রা বের করতে গেলে বাকিগুলো দেখাতে দরকার নেই, এর মাত্রা বের করবো মানে কি পি ইকুয়াল টু এ বাই ভি স্কোয়ার করে দিবি।
যেহেতু হয়ে যাবে, চাপের মাত্রাটি তো সমান হবে, চাপের সঙ্গে যোগ হয়ে আছে। পি সমান এ বাই ভি স্কোয়ার করে দেনা, তাহলেই তো বেরিয়ে চলে আসবে। আর ভিটা কি? ভিটা আয়তন, ভি কিন্তু বেগ নয়, ভি আয়তন। তাহলে এ সমান কত হবে? চাপ কত ছিল বল? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, দুদিন হয়ে গেল, এবার অন্তত মনে থাকা উচিত। আর আয়তনের স্কোয়ার মানে কত হবে? এল টু দি পাওয়ার 6, তাহলে কত আসছে? এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -। তারপর 34 আয়তন, আয়তন ওখানে আয়তন, এখানে আয়তন বলে দেয়নি, না বললেও আয়তন, এখানে বলেনি, ওই জন্যই অসুবিধা হয়েছে। ক্যাপিটাল ভি লেখা আছে, ভালো কথা। আমি লিখেছি স্মল, কিন্তু কোশ্চেনে তো ক্যাপিটাল লেখা আছে। কোশ্চেন দেখ না, মানে আমি যেটাকে যা দ্বারা ডিনোট করতে পারি কিছু যায় আসে না। কোশ্চেনে দেখ ক্যাপিটাল ভি, কিন্তু বলে দেওয়া উচিত ছিল অবশ্যই, পরীক্ষায় বলে দেবে। এবার ওরা ধরে নেয় কি, তুই দুদিন যখন আরো পড়াশোনা হয়ে যাবে, তোর এটা চেনা হয়ে যাবে, তখন বলার দরকার নেই। এখন বলতো তুই কোশ্চেনটা চিনিস নি বলে ইকুয়েশনটা, ওই জন্য তোর গন্ডগোল হচ্ছে। দুদিন পর যখন এটাকে চিনে যাবি, তখন বুঝে যাবি কি জিনিস। এরপরে 34 হয়নি কারুর? কেমন কথা? সমস্যা কোথায় হয়েছে? 34 হয়নি না? 34 উত্তর ভুল মনে হচ্ছে। হ্যাঁ, তোর ভুল মনে হচ্ছে। তোর কত এসছে? এল এল টি টু দি পাওয়ার -1 না এম এল টি টু দি পাওয়ার -1? এম কোথা থেকে আসছে তো? এম টু দি পাওয়ার 0 বলছিস? এবার এবার এখানে আসি, ওই আমি এই ইকুয়েশনটা বলছিলাম মনে হয়, সব ক্লাসে বলেছি কিনা মার্কসটাতে। এসেন্স হচ্ছে কিসের? এটা কার ফর্মুলা? আগে আসি, এটা হচ্ছে, দেখ আমরা যখন করি, এটা 9-এ করিনি, এই ফর্মুলাটা পড়বো। ধর একটা বস্তু 20 সেকেন্ড দূরত্ব গেছে, 20 সেকেন্ড দূরত্ব গেছে। এবার আমি তোকে বললাম যে বস্তুটা যখন সপ্তম সেকেন্ডে ছিল, 7তম, তখন অতিক্রান্ত দূরত্ব কত? 7তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে 7তম মানে অ্যাকচুয়ালি কত? 6-এর শেষ 8-এর শুরু, মানে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, কিন্তু ডাইমেনশনটা তো দূরত্বেরই, ডাইমেনশনটা তো দূরত্বেরই, ঠিক আছে? সুতরাং এইটা যখন আগে থিওরিটিক্যাল হতো, অ্যাকচুয়ালি কি আমি অতিক্রান্ত দূরত্বই বের করছি। এবার এটাকে এটা কন্ট্রাডিকশন আছে, তুই তর্কে যেতে পারবি না, আর তুই যদি বেগও বসাস কাটতে পারবে না, কারণ 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বকেই বেগ বলে, তাই তো? এটা দুটো অপশন দিয়ে কখনোই ঠিক না, হয় আমি দূরত্ব দেবো, নাহলে বেগ দেবো। দুটোই কিন্তু উল্টো দিক থেকে ঠিক, কারণ 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বই বেগ, ডাইমেনশনাল এটা বেগের সমান হতে হবে, কারণ ইউ প্লাস হয়ে আছে। আবার এটাকে যদি দূরত্ব বলিস, সেটাও ঠিক, কারণ সময়টাকে তো 1 সেকেন্ড করে দিচ্ছিস। সময় যদি 1 সেকেন্ড করে দিস, তাহলে কি হবে? এটা দূরত্ব। এবার পরীক্ষায় যদি এরকম দুটো অপশন পড়ে যায়, দেখ তুই তো সেখানে কারোর সঙ্গে তর্ক করতে পারবি না, তাহলে তুই এটার অ্যাকচুয়ালি কি বের করছিস বল? দূরত্ব। যেহেতু দূরত্ব বের করছিস, তাহলে এটার মাত্রা এল করে রাখ। কিন্তু দুটোই ঠিক একদিক থেকে, মানে আমি সেকেন্ডটাকেও ভুল বলতে পারবো না, কিন্তু দুটোর কম্পেয়ার করলে প্রথমেরটা বেশি ঠিক। কারণ অপশন এরকম অনেক সময় থাকে যে একের বেশি ঠিক রাশি থাকতে পারে, যেটা সব থেকে বেশি প্রপার সেটা আমাকে অ্যান্সার নিতে হবে এমসিকিউতে। তাহলে সেকেন্ডটাও কিন্তু ভুল নয়, কারণ সময় যখন 1 সেকেন্ড, যেটাই অতিক্রান্ত দূরত্ব ওটাই বেগ। কিন্তু তুই অ্যাকচুয়ালি কি বের করতে চাইছিস? দূরত্ব বের করতে চাইছিস। তাহলে যেহেতু দুটো অপশন দেওয়া আছে, আমি কোনটা নেবো? এলই নেবো। এ আর বি দেখলাম না, বি দেখলাম আমি কোশ্চেনে। কত থেকে বলি জানো? ডি কেন হবে? এ আর বি হবে। বিতেই তো আছে m0 এল টি টু দি পাওয়ার -1। বেগের মাত্রা কত? হ্যাঁ, ডি তে কত আছে? ডি এ তো শুধু টি আছে। তার মানে এখানে এ বি, আমি আবারও বলছি, এ বি দুটোই ঠিক, কেউ কিন্তু ভুল নয় তর্কের খাতিরে। কারণ আমি যদি বলি 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, ওটাই হচ্ছে বেগ, ওটাই হচ্ছে সরণ।
কিন্তু তুই কি বের করছিস, যদি এরকম দুটো অপশন পড়ে যায় তুই বের করছিস কি দূরত্ব, তো ওই জন্য এলটাই নেবো তখন। যখন দুটো অপশন থাকে তখন তার মধ্যে প্রপারটা দেখতে হয়, যেন আমি এল নেবো। কিন্তু একটা থিওরিক্যাল কোশ্চেন আসলে কেউ যদি এল টি টু দি পাওয়ার -1 লিখে আসে, ঠিক আছে, এবারে তুই বলবি সময়টা যখন এক হয়ে যাচ্ছে সময় থাকবে কেন, সময় যখন এক হয়ে যাচ্ছে সময় থাকবে কেন, ওই জন্য কত এল, ওই জন্যই এলটা প্রপার আছে। তারপরে 36, হ্যাঁ 36 সবার একটা হয়ে যায়। আচ্ছা সবার আগে বল, আমি যদি এটা বলি যে d2x dt স্কয়ার, এটা আগে লিখি, বা dx dt, মানে পরপর এইভাবে তুই আগে সাজা জিনিসটা বোঝার জন্য, একটা x হলো, একটা dx dt হলো, একটা d2x dt স্কয়ার হলো। বলতে কি এই জিনিসগুলো কি, এটাকে কি বলি সরণ, তাই তো, এটা কি বেগ, এটা কি ত্বরণ, এইটা আগে খাতায় লে, তাহলে ওই জায়গাটা যেতে পারবে। এটা টোটালি লজিক্যালি করবো, মানে এই 2027, 2026 বা 2017 এগুলো দিয়ে তুই তো এরকম ভেঙে দেখতে পারবি না, তাহলে তোকে একদম লজিক্যালি মাত্রাতে আসতে হবে। ওকে, এবার তুই নিজেই বুঝতে পারবি এর মাত্রাগুলো বসা, এটার মাত্রা কত এল, এটার মাত্রা কত এল টি টু দি পাওয়ার -1। কেন -1? কারণ এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে কি এটা তাহলে কত হবে এল টি টু দি পাওয়ার -2। কেন -2? এখানে 2 আছে, এখানে 2 আছে। ওকে, তাহলে 2017 দিয়েছে মানে কত হবে এল টি টু দি পাওয়ার -2017, টোটালি লজিক্যালি। তার মানে এই জায়গাটা তোকে ভেঙে আগে বুঝতে হবে কি করে আসছে, এটাকে বোঝা গেল কিনা, যে আমি একটা করে যখন ডেরিভেটিভ করছি তখন একটা করে অ্যাকচুয়ালি সময় দিয়ে ভাগ হচ্ছে, তাহলে যখন ডিএক্স ডিটি লিখছি তখন এল টি টু দি পাওয়ার -1, d2x dt স্কয়ার এল টি টু দি পাওয়ার -2, তাহলে যখন 2017 বলেছে এল টি টু দি পাওয়ার -2017। তারপরে 37 পারা সম্ভব নয় কারণ এখনো হয়নি, তারপরে আবার 38 থেকে হয়েছে নিশ্চয়ই, আগের দিনই করিয়েছে এগুলো। 43, তার আগে কত 41, ই সমান হাফ আই ওমেগা স্কয়ার, আই এর মাত্রা কত, আই এর মাত্রা তো এমনি আলাদা করে লিখে দিয়েছিলাম, ই সমান হাফ আই ওমেগা স্কয়ার, আইটা কি ছিল জাড্ড ভ্রামক, জাড্ড ভ্রামক এমনিও লিখে দিয়েছিলাম, আর তুই এখান থেকে বের করতে পারিস কোনো অসুবিধা নেই, তুই বসা না, ই সমান বলেছে হাফ আই ওমেগা স্কয়ার, আর তুই যদি মাত্রা বসাস ইটা কি শক্তি, তাহলে কত এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, হাফের তো কোনো মাত্রা নেই, আই ইন্টু ওমেগার মাত্রা কত ছিল 1/t, ওমেগার মাত্রা কত ছিল 1/t, তার টি টু দি পাওয়ার -2। আমি যদি ভুলেও যাই বের করে নেবো। তারপর 43 হয়েছে তো, হ্যাঁ 45 বললি যে 40, 43 ও আগে 45 বলছি তারপরে 43, 42 হয়েছে তো, 42 কেন হয়নি, মানে 42 কি ক্যালকুলেট করার জিনিস ছিল, চলে যাই আদর্শ গ্যাস সমীকরণে পিভি সমান এনআরটি, তাই তো, তাই লিখি তো, এনটা 1 হয়ে গেলে কত পিভি সমান আরটি, পি ইন্টু ভি মানে কত অ্যাকচুয়ালি কার্য, তো গ্যাস করতে কৃতকার্য কত হয় পি ইন্টু ভি, তাই তো, তাহলে ওটা সমানিত আরটি, তাহলে আরটি অ্যাকচুয়ালি কি হবে শক্তি হবে না। এবার তুই গ্যাস ধ্রুবকের মাত্রা জানিস না, তোকে আবার বের করে এটা বসাতে হবে, কিছু জিনিস তো লজিক্যালি করতে পারি আমি,
তাহলে এটা শুধু পাশে রেখে যাক, পিভি সমান আরটি, এটা তো কার্য হয়, আর এটাও কার্য হবে, কার্য মানেই শক্তি। অনেকগুলো জিনিস একটু একটু ইকুয়েশন গুলো মাথার মধ্যে থাকলে লজিক্যালি করে নেওয়া যায়। 43 এরকম একটা ইন্ডিকেশন তো আমি করেছিলাম ক্লাসে, এটা না করার কি ছিল দেখি, কোশ্চেন দেখেই তো অনেকে করে না। ডিএক্স এখানে কত আছে, x⁸ 8 প্লাস 8 তার হোল টু দি পাওয়ার 1/4। ওকে, ভালো করে দেখ, 8 কি হলো না গেল আমার জানার দরকার নেই, আমাকে শুধু এক্স এর পাওয়ার দেখতে হবে। তাহলে এইটার যদি পাওয়ার ক্যালকুলেট করিস, অ্যাকচুয়ালি নিচে কত আসছে বল, এক্স স্কোয়ার, এখানে 8 এখানে 1/4, এক্স এর পাওয়ার কত হচ্ছে এক্স স্কোয়ার, উপরে আছে ডিএক্স, তাহলে কত এল, এখানে এল স্কোয়ার। আমি করলে সোজা করে হয়ে যায়, তাই তো? ফিজিক্সটাই সোজা, একটু সময় দিতে হবে, বারবার বলছি আমি। তোদেরকে আমি 1.5-2 মাস পরে বলা কবো যে ফিজিক্সটা সব থেকে সোজা, টাইম দে খালি ফিজিক্স, সব সাবজেক্টের মধ্যে সোজা সাবজেক্ট ফিজিক্স, একটু খালি সময় দিতে হবে। এইটা এটা হচ্ছে আয়ত্ত করাটা একটু কঠিন, একবার মোটামুটি ধাতস্থ হয়ে গেলে দেখবি। প্রথমেই যদি ধরে নিস যে কঠিন এ আর পড়বো না, তাহলে হচ্ছে খুব আস্তে আস্তে করে মনে হবে যে মিশরীয় লিপি বুঝতে পারছি না কি লেখা আছে, সমস্যা হয়ে যাবে। তারপর এটা বলি যেন 45 আটকে গেল কি করে, 45 কি বলেছে, ও এগুলো তো একই জিনিস, একই পাঠের অঙ্ক, এখন এটাই হোক। এলেন বলেছে, বলছে নিচের কোন রাশিটি বলের সমমাত্রা যুক্ত, তাই তো? প্রথম কথা হচ্ছে এলএন সামথিং মানে কি, একই রকম যে সাইন এলএন এর ভিতরেও কি থাকে, কোনো ভ্যালু থাকে তো, তাই তো? তাহলে আমি এই পুরোটা কত হয়ে যাবে বল, 1, যেমন করে এক্সপোনেনশিয়াল এর পাওয়ার 1 হচ্ছিল, অ্যাকচুয়ালি এলএনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এর উল্টো হয়, তাই এলএন এর ভেতরে যা থাকবে সেটা পুরোটা নিয়ে কত হয়, এলএন সামথিং মানে একটা ভ্যালুই দেবে, তাহলে এলএন নিয়ে পুরোটা কত হচ্ছে 1, তাহলে এফ এর সঙ্গে কে মাত্রা কত হবে সমান এ। ভেতরে যাই ফাংশন দিক, এলএন ফাংশন দিয়েছি মানে ও একটা ভ্যালু দেবে আমাকে। শুভম আর কিছু বলিসনি, বাকি সব হয়ে গেছে নাকি রে? কেন রে, এত তাড়াতাড়ি এনার্জি ফুরিয়ে গেল? এই তো মাত্র এপ্রিল মাস, 49, যেগুলো করাচ্ছি করে নে, সেগুলো তো অন্তত হয়ে যাচ্ছে। যারা করিডোরে আসিস নি, এবারে তো 49 পারার কথা, এবার তো পড়ে যায়, তো আগে দাগ নাম্বার 49 লেখা ছিল, তাই হয়। কেন, তাহলে কি অভিকর্ষীয় ধ্রুবকের মাত্রা 1 হয় বল? সেও তো ধ্রুবক। কুলম্বের যে ধ্রুবক নিয়েছিলি কে, তার মাত্রা কি 1 হয়? সব ধ্রুবকের মাত্রা তো 1 নয়। তুই যে কুলম্বে লিখেছিলি আমাকে বল, এফ সমান কে Q1 Q2/r², তাহলে কি কে এর মাত্রা 1 হবে? হবে না তো। আর ধ্রুবক বলেই যে সবসময় মাত্রা 1 সেটা কিন্তু নয়, তার মানে ওর ভ্যালুটা চেঞ্জ হয় না, যে উষ্ণতা চেঞ্জ করলে ওটা চেঞ্জ হবে, এই জন্য ও ধ্রুবক, কারো রেসপেক্টেড টা ধ্রুবক, ধ্রুবক মানেই 1 না। তাহলে আলটিমেট V - B আছে মানে কি, পি এর মাত্রা কত হবে, আয়তনই হবে। আগে না হয় বুঝতে অসুবিধা হচ্ছিল, তাহলে L³ হয়ে যাবে। আর 54, 52, 52, যেগুলো করাচ্ছি অন্তত যারা করে আসিসনি করে নে, পরীক্ষাতে তো এইসব কোশ্চেনই আসবে, তখন কি করবি, যত ফাঁকি মারবি তত কিন্তু কঠিন লাগবে, বারবার বলছি। A/B বের করতে বলেছে,
ঠিক আছে, এটা আলাদা করে আগে বের করে না। এটা তো a সমান তাহলে কত হবে, f বাই রুট এক্স, b সমান কত হবে, f বাই টি স্কোয়ার, তাহলে a বাই b করে নিবি, আটকে যাওয়ার কি আছে। a আর b আলাদা করে বের করে নে, তারপর ভাগ করে দিবি। আর 55 এখন সম্ভব না, আজকে করাবো। 54, হ্যাঁ 54 হয়ে যাবে। এনট্রপির সমমাত্রাযুক্ত রাশি, অ্যাকচুয়ালি এনট্রপি তো আমরা এখনো পড়িনি, এই জন্যই অসুবিধা হয়েছে। এবার এনট্রপির মাত্রা তোকে বের করতে হবে। এস সমান তুই লিখে রাখতে পারিস, এনট্রপির মাত্রা পেয়ে যাবি টি কিউ বাই টি, কিউটা হচ্ছে শক্তি, টি হচ্ছে উষ্ণতা, শক্তি, ওকে, মানে ওই আর কি তাপ, তাপ তো শক্তি। তাহলে তুই এটা এস সমান কিউ বাই টিও লিখে রাখতে পারিস, তাহলে তুই এস এর মাত্রা পেয়ে যাবি। এবার তোকে বাকিটা তো চেক করে দেখতে হবে কার সঙ্গে সমান হচ্ছে। এনট্রপির, হ্যাঁ, কিউ মানে পরিবর্তন, তুই এটাকে এরকম করে লেগে এস সমান কিউ বাই টি, তাহলে আর গন্ডগোল হবে না। যখন এনট্রপি পড়বো তখন কেন ডিকিউ হয় দেখা যাবে। তাহলে কিউটা হচ্ছে শক্তি, টিটা হচ্ছে উষ্ণতা। এবার তো এনট্রপি পেয়েই যাবি। এবার বাকি অপশনের সঙ্গে আরেকবার বাড়ি থেকে চেক করে দেখবি। হ্যাঁ, এবারে আবার সমস্যায় পড়বি, কেন না স্টিফান ধ্রুবকও জানিস না, কিনেথ ধ্রুবকও জানিস না, যেটা জানিস সেটা চেক করবি, হয়ে যাবে। বোল্টজম্যান ধ্রুবক জানিস তো, পিভি সমান কেটি, পিভি সমান কেটি, মানে এন আর টি যেটা বলছিলি সেটাই তো কে। এটা আবার শুনিসনি বলিস না, গ্যাসে আমরা দুটোই লিখতাম, পিভি সমান এন আর টিও লিখতাম, আর পিভি সমান এন কেটিও লিখতাম। কেউ বলতে পারবে এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? হ্যাঁ, আদর্শ গ্যাস সমীকরণ যখন বের করেছিস তখন দুটোই লিখেছিস, মানে প্রথম সম্ভবত কে দিয়ে এসেছিল, তারপরে তাকে আর দিয়ে কনভার্ট করে, আর দিয়ে করতে কনভার্ট করতে গেলে কি করেছিল? হ্যাঁ, মানে আর আর কে এর মধ্যে সম্পর্ক কি, এমনি লিখে দিই কে জায়গায় আর, এটা লিখে দিয়েছিলি, অসম্ভব। কিসের জন্য? গ্যাস ধ্রুবকটা কখন বসাই, কেটা কখন বসাই, আমার কোশ্চেন হচ্ছে এটা। তো অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে। দুটো ভ্যালু তো দুটো কারণে বসে, কখন কোনটা বসে সেটা জানা নেই, তাই তো। ফার্স্ট কথা হচ্ছে আর বাই এন এ অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি ভাগ করি, অন্তত আজ থেকে জেনে রাখ, গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলে তবে কে পাওয়া যায়। এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। সম্ভবত ভট্টাচার্য ব্রাদার্সের বইয়ে ডিরেক্ট তো লেখা ছিল না, অন্তত প্রতি গ্রাম মোলে লেখা ছিল কথাটা। লাইনটা ভুল বলছি, যখনই প্রতি মোলে নেইস তখনই আর আছে, মোল কথাটা তো উচ্চারণ ছিল। এবার তুই মানেটা ভেঙে বুঝিস নি, সেটা কিছু করার নেই না, ঠিক আছে, সেটা তোর দোষ। মানে অনেক কিছুই না বুঝা থেকে গেছে, এটা হচ্ছে মুশকিল। আর কোনো কিছু না বুঝে পড়লে না সেটা খুব বেশি দিন মনে থাকে না, এটা মনে রাখবি। তাহলে যখন তুই প্রতি মোলে নিস তখন হয় আর, আর যখন আণবিক ভরে নিস তখন হয়। কেমিস্ট্রিতে শেখাবে, ফিজিক্সে বেশি আমি বুকে লাভ নেই, শেখাবে যে, হ্যাঁ? মানে বোল্টজম্যান ধ্রুবক তারা বুঝতে পারছিস কোথায় ছিল? তাহলে দেখ, এটা লজিক্যালি করলেই কিন্তু হয়ে যায়। এবার থেকে লজিক দেখাই, পিভি সমান কেটি, তাহলে কে সমান কত হচ্ছে বল, পিভি বাই টি, শক্তি বাই উষ্ণতা, আর এটাও তো শক্তি বাই উষ্ণতা, দুজনের সমান, হয়ে গেছে। তাহলে এন্ট্রপি কার সঙ্গে সমান হবে, বোল্টজম্যান ধ্রুবক। আর কিছু কিছু জিনিস অল্প করে জেনেছি, অজানা আছে, আস্তে আস্তে করে এগুলো হয়ে যাবে। যখন যে মানে এইটা শিখে গেলি কেন, যখন যে চ্যাপ্টার পড়বি সব মাত্রা যেন পরিষ্কার হয়ে যাবে, টুয়েলভের শেষ পর্যন্ত দেখবি সব মাত্রা ক্লিয়ার হয়ে যাবে। এবার ইলেভেনের কোশ্চেন ততটাই হবে যতটা তুই পড়বি, মানে ফার্স্ট সেমিস্টারে যে টপিক গুলো আছে তার মধ্যেই মাত্রা দেওয়ার কথা, কোর্স তো তাই বলছে। এবার স্কুলে যদি তুই একটা এদিক ওদিক করে দেয়, তখন স্কুলে গিয়ে যুদ্ধ করবি আর কি করবি। তা তো পড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আর 56,
হ্যাঁ, এটা তো মাত্রা দেখে নিতেই পারতি, সবগুলোই তো বলে দিয়েছে। এখনই দেখ 56 আগে পারিসনি, কিন্তু এখন তো একটু দেখতে পারিস। এখন তো দেখা যায়, ধর d2f dx স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি মাত্রাগত ভাবে কত হবে ভেবে দেখ। তাহলে f x টু দি পাওয়ার -2, এটা তো হওয়ার কথা না? একটু আগে তোকে লজিক দেখালাম। তাহলে f x টু দি পাওয়ার -2 আর f স্কোয়ার বাই x স্কোয়ার তো একই জিনিস না? প্রথমেরটা এই জন্য নয়। ভালো করে দেখ, তোকে আমি যে ডেরিভেটিভের একটু আগে দেখালাম, যে ওই যে যেটা করলি আর কি, যে dx dt মানে কত লিখিস? l t টু দি পাওয়ার -1। d2x dt স্কোয়ার কত লিখিস? l t টু দি পাওয়ার -2। এর মাত্রা তো একই থাকে, টিটা পাল্টায়। তাহলে আমি যদি এইটা লিখি, যে ফার্স্ট অপশন যেটা আছে, ভালো করে দেখ, সে d2f dx স্কোয়ার, তাহলে এর মাত্রা কত হবে? f এর মাত্রা f ই বলে দিয়েছে, তাহলে f x টু দি পাওয়ার -2। কিন্তু আর একদিকে কত হচ্ছে দেখ, f স্কোয়ার বাই x স্কোয়ার, তাহলে ওটা ঠিক না। আমাকে বলছে কোনটা ঠিক হবে, তাহলে দেখ দ্বিতীয়টাই ঠিক আছে, তাই না? বাড়িতে না হয় লজিকটা বুঝতে পারছি না, আজকে ক্লাসের পরে নিশ্চয়ই করা যাবে এটা। তাহলে অপশন 2। কোশ্চেন একটু অভ্যাস করতে হবে, অভ্যাস করতে করতে দেখবি ব্যাপারটা আরো পরিষ্কার হবে। মেকানিক্সে অ্যাকচুয়ালি একটাই সলিউশন, হিউজ পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস কর। মেকানিক্সের সলিউশন একটা। আর এগুলো পরের দিকে দেখবি থিওরি 2-4 লাইন। এই যে একমাত্রিক গতি 9-এও শিখেছিলি, বল কি শিখিয়েছিল তোকে? ওই 3টে ইকুয়েশন শিখিয়েছিল, সরণ কাকে বলে, বেগ কাকে বলে, ত্বরণ কাকে বলে। ওই শিখে তো অঙ্কে তো কোনো লাভ হয়নি তো। তোকে এখানে ওই শেখাবে, তারপরে এমন এমন অঙ্ক দেবে যে মাথা ঘুরে যাবে। তাহলে কি তোকে লজিক্যালি যদি নিউমেরিক্যাল গুলো সলভ করতে পারিস, তখন মুশকিল হবে। একটু আমার কথা শুনবি, আমি তোকে একদম প্রথম থেকে অঙ্ক কি করে করবি সেগুলো শিখিয়ে দেবো। এটাই সব থেকে বেশি অসুবিধা হতো তোদের 9-এ। এই স্যার কোনো ফর্মুলা বলে দিচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2, কোথায় বলে দিচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, আর আমি কি করে বসাবো? তাই না? স্যার ফর্মুলা বলে দিলে আমি ভ্যালু বসিয়ে দিলাম, অঙ্ক হয় গেল। ভালো কথা, কিন্তু আমি তো ভাবতে পারছি না। ভাবতে পারছি রাজেশ? স্যার বলেই তো তুই বসিয়ে দিস, কি আনন্দের কথা বল। নেক্সট বলার কথা, আর কিছু আছে আজকে, না আমি বন্ধই করেছিস? না এর পরে পরে তো যেটুকু দেখতে পাচ্ছি আমার একটু পরের কনসেপ্ট গুলো আছে। আর কিছু আটকে আছে? হ্যাঁ, কি হয়ে গেছে? সব হয়ে গেছে মানে? হ্যাঁ, কিছু কিছু মাঝে আটকেছে, যেতে হবে, কারণ সব অঙ্ক যেমন হয়ে গেছে, ওকে যদি বলি ওদিকে 72 আটকে গেছে, ঠিক আছে, 73 আটকে গেছে, না এগুলো করে ফেলেছিস। এবার করে নিলেও কি আছে, অপশন চেক করে করে নিয়েছে অন্য কথা, কিন্তু লজিকটা তো শেখা হয়নি। আচ্ছা এবার যাই আজকে তাহলে। আজ কি শেখার কথা ছিল? এককের পরিবর্তন বললাম, তাই তো? ঠিক আছে, প্রতিদিন কিছু অঙ্ক হোক, অঙ্ক আটকে থাকাগুলো তো করিয়ে দিতে হবে। মানে আমি যদি না করিয়ে দিই সলভ, তাহলে তোরা করবিও না বাড়িতে। ঠিক আছে, বড় কথা। ঠিক আছে, আমি সলভ করাচ্ছি বলে তোরা বাড়ি থেকে করে আসে না, ওই ধর স্যার তো করিয়ে দেয়নি, করে গিয়ে কি করে। তাহলে হেডিং কর এককের পরিবর্তন। আগের দিন এককের পরিবর্তন একদমই বলিনি, তাই তো? এটা তো ছোটবেলা থেকে শিখি, বলবো কি? কারণ আমি যদি বলি, কেউ বলবি না, কত জনে মনে আছে দেখো। 1 নিউটন সমান এক্স টাইম, ভ্যালুটা কত? টেন টু দি পাওয়ার 5 বের করতে পারবি? কি করে টেন টু দি পাওয়ার 5 আসে? দেখা দেখি কতজন পারিস, টেন টু দি পাওয়ার 5 আসছে কি করে। হবে না, বুঝেছিস কেন? চেষ্টাই করেছিলি, হবে না। মুশকিল কথা, নিউটন মানে কি আগে বল। তোকে আমি পরে লজিক শেখাবো, তুই এই পর্যন্ত যা শিখেছিস সেটা তো কর। নিউটন মানে কি ভেঙে বল। এফ সমান এম এ তো, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, লিখতে পারি তো? এবার তুই জানিস না কেজি কে গ্রামে কনভার্ট করতে গেলে কত দ্বিগুণ করতে হয়? কেজি কে গ্রামে কনভার্ট করতে গেলে কত দিয়ে ভাগ করি? 1000 দিয়ে ভাগ করি।
1000 দিয়ে ভাগ করি, কেজিকে গ্রামে কনভার্ট করতে গেলে কত দিয়ে ভাগ করি, আর কত দিয়ে ভাগ করি? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করো। তুই না শুনে বলে দিবি 1000, তাহলে কত? এটা কত হবে বল? 1000। মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100, এই তো 10⁵ হয়ে গেল, আহামরি কি? আর সেকেন্ডটা তো সেকেন্ডই থাকে, আর নতুনত্ব তো কিছু নেই। আর তোরা সবসময় ধরে নিস কি একটা কঠিন ব্যাপার হয়ে যাবে, থাক। এটা তো 9 সেকেন্ড হয়ে যেত, অসুবিধা ছিল বল? সেকেন্ড তো কোনো চেঞ্জ হবে না, একই থাকবে। মানে এইগুলো হচ্ছে নিজের মতো করে বের করতেই পারি। এবার আমি তোকে খুব যদি কঠিন কোশ্চেন আসে তখন আমি কিভাবে চেঞ্জ করবো সেটা দেখাবো, কিন্তু এই চেঞ্জ গুলো তো নিজের মতো করতে পারিস। ধর একই রকম আরেকটা ট্রাই কর। ধর 1 আর ইকুয়াল টু এক্স জুল, বের কর কত? 1 আর ইকুয়াল টু এক্স জুল, এক্স এর ভ্যালু কত হবে? তাহলে আর কিসের একক আগে সেটা ভেবে নিতে হবে। কার একক? এই তো আর কার একক হবে? হ্যাঁ হ্যাঁ, কার একক? সিজিএস একক তো আমি জানি, কার একক এটা ভুলে গেছি। শুরু থেকে একক ফাটানো শুরু হয়ে যাবে, কিছু করার নেই। আর কার একক ভুলে গেছে। শক্তির একক, শক্তির সিজিএস একক হচ্ছে আর। তাহলে এটাকে তুই যদি হয় শক্তির, ওই শক্তির ফর্মুলা তো আমি জানি না। শক্তি মানে কার্য, শক্তি মানে কার্য, তাহলে কি এফ ইন্টু আর। তাহলে আর মানে অ্যাকচুয়ালি কি টাইম ইন্টু সেন্টিমিটার, এই তো, আহামরি তো কিছু নয়। এবার যদি এগুলোর নাম মনে থাকে কি করবো তাও আমি আসি, আগে খুব সহজে যাতে করা যায়, মানে আমার একটু নলেজ আছে, আমি কাজে লাগিয়ে করে নেবো। তাহলে টাইম থেকে নিউটন করতে গেলে কি হয়? 10⁻⁵, উল্টো দিকে দিয়েছি। সেন্টিমিটার থেকে মিটার 10⁻², 10⁻7। আমি এটা উল্টো দিক থেকে দিয়েছি, তোরা পড়েছিল 1 জুল সমান 10⁻7 আর। এই তো ব্যাপার। মানে এগুলো তো এমনিও বের করে নিতে পারি, এটা তো আমি 11 এসে শিখছি এরকম ব্যাপার নয়। আগের নলেজ থেকেই করতে পারি যদি ফর্মুলা গুলো মাথায় থাকে। কার্য সমান এফ ইন্টু আর, ব্যাস। মানে আমি আগে বেসিক বলে দিচ্ছি, এবার যারা একদম পাচ্ছিস না, এখনো হচ্ছে না, তারা কিভাবে করবি তারপর আস। ওকে, পারা যাবে তো শুভ? ওইটা দেখি। হ্যাঁ, এবার তাহলে দেখা যাক বাই প্রসেসে কি করে যায়। বাই প্রসেসটা আমি জেনারেল প্রসেস বলছি, তার মানে তখন মনে হবে যে না এইভাবেই করি। যে কোনো ইউনিট চেঞ্জ করতে পারবি সেটা আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে এরকম লিখে নিবি n1 u1 ইকুয়াল টু n2 u2। এখানে কোনটা কি না, এনটা হচ্ছে নাম্বার, এই যে তুই বললি 1 আর, এই 1টা কত? এন। আর আরটা কত? ইউ। মানে এটাকে মাত্রা দিয়ে বসাবো। একই রকম n2, তার মানে তোর যেটা ভ্যালু এলো অ্যাকচুয়ালি 10⁻⁷ সেটা আসতো। ওকে, এবার কোনটা সিজিএস কোনটা এসআই তোর ব্যাপার, লিখ। আমি শুধু ভেঙে লিখছি। তাহলে পরের লাইনে দেখ, এটা লিখছি n1, এটাকে এরকম লিখতে পারি m1 টু দি পাওয়ার a। আমি তো জানি না কোনটার পাওয়ার কি, এটা আমি জেনারেল লিখছি, আমি এনার্জির জন্য লিখছি না, মানে শক্তির জন্য লিখছি না, বলের জন্য লিখছি না, জেনারেলি লিখছি। তাহলে m1 টু দি পাওয়ার a, l1 টু দি পাওয়ার b, t1 টু দি পাওয়ার, এইভাবে লিখি। তাহলে এইদিকে কি লিখবো? n2, একই রকম এগুলো 2 দিয়ে লেখা হবে। তাহলে m2 টু দি পাওয়ার a, l2 টু দি পাওয়ার b, t2 টু দি পাওয়ার হলো। এবার তুই প্রথম আগে ধরে নে, বল কোনটা নেবো, কোনটা এসআই কোনটা সিজিএস নেবো। এটা কি নেবো বল, এসআই না সিজিএস? শুভম বল, যা বলবি সেটা। এটা এসআই নেবো। কোন একটা বের করবো, ধর এটাই বের করছি। তাহলে তোকে কোনটা বের করতে বলা হয়েছে বল? এসআই। তাহলে n1 বের করবি না n2 বের করবি? n2 বের করবি, তাই তো। n2 ক্যালকুলেট করতে হবে। তাহলে n2 সমান আমি তাহলে কি লিখবো, এটাকে এদিকে ভাগ করে দিই, n1 ইন্টু এম গুলোকে একসঙ্গে রাখি, তাহলে m1/m2 হোল পাওয়ার a, l1/l2 হোল পাওয়ার a b, t1/t2 হোল পাওয়ার a t। হয়ে গেল। মানে এটা কোনো কিছু কার কি ফর্মুলা জানার দরকার নেই, মাসটা জানলেই হবে। ওকে, এই বন্ধ হলো। এবার দেখ n1 কত, এটা দেওয়া ছিল n1 কত আমার 1, বসিয়ে দে।
এবার তোকে শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে ওয়ানটা তো সিজিএস, টুটা হচ্ছে এসআই। তুই কি বের করতে চাইছিস? এসআই। তার মানে সিজিএসটাকে এসআই করতে হবে, সিজিএসটাকে এসআই করতে হবে। তাহলে আমাকে ওয়ান গুলোকে, এগুলো সিজিএস, এগুলোকে এসআই করতে হবে। তাহলে 1 গ্রাম মানে কত কেজি? 1/1000। 1/1000 মানে অ্যাকচুয়ালি 10⁻³ ডিভাইডেড বাই, আমি 1 করেই রাখি, আমি একদম ভেঙে লিখছি। এবিসি কত হবে পরে আসছে, এটা একই রকম। 1 সেন্টিমিটার সমান কত মিটার? 10⁻² বাই 1, কারণ নিচে তো 1 সেন্টিমিটারই আছে, আর এটা তো 1/1ই হবে, তাই তো? এবার জেনারেলি এবার তুই চলে মানে এইটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে আমাকে এবিসি গুলো খুঁজতে হবে। এবিসি যদি খুঁজি, এখন পর্যন্ত কিন্তু সবার জন্য কমন আছে, মানে এখানেই তুই এ বি এর ভ্যালু গুলো চেঞ্জ করে কিন্তু তুই নিউটন, মানে নিউটন টাইম চেঞ্জ করতে পারিস, তুই আবার এনার্জিও চেঞ্জ করতে পারিস তোর ইচ্ছে, কারণ আমি এবি বসাইনি এখন। এবার আমি ভ্যালু বসাচ্ছি, তাহলে শক্তি যখন করবো তখন কত? ml²10⁻²। তাহলে অ্যাকচুয়ালি এ কত? 1, বি কত? 2। এটা কি এখানে বসিয়ে দাও, 10⁻⁷ হয়ে যাবে। এখানে 1 বসা, এখানে 2 বসা। প্রথমে কত আছে? 10⁻³ আর তারপরে 2 স্কোয়ার করে দিলে কত? 10⁻⁴। কত হচ্ছে? 10⁻⁷। তাহলে আমার অত কোথা থেকে আসছে কি ফর্মুলা জানারই দরকার নেই, শুধু যেটা ইউনিটটা দিয়েছে সেটা কি রাশি, তার মাত্রা কত, এটুকু যদি জানিস এখান থেকে করে ফেলতে পারবি। শুভম, বোঝা গেছে? যায়নি? ঠিক আছে তো? এবার এবার যখন আমার নলেজ থাকবে তখন ওই আমি উপরের মতো করে ভেঙে নেবো, মুখে মুখেও চলে আসবে, কারণ এমসিকিউ তো কেউ খাতা দেখতে চাইছে না কিভাবে করছিস, জিনিসটা বল। তোকে কেউ খাতা দেখতে চাইবে না কিভাবে করবি, কিন্তু হ্যাঁ, এবার আমি যখন পাচ্ছি না আমি এভাবে ভেঙে ভেঙে বসাবো, তার যেটা কমফোর্টেবল হবে করবি। ওকে, এটা বোঝা গেছে তো সবাই? না এটাও বুঝতে পারছিস, এরকম কেউ আছিস? বুঝতে পেরেছিস? ব্যাস, এখন ধরে ধরে বসাবি, কোনো অসুবিধা নেই। সময় আমাদের কাছে এখন প্রচুর, পরীক্ষার সময় না হয় তখন ছোট করা যায়, এখন তো শিখছি, তার ব্যাপার না। এটা তাহলে লিখে রাখ, একটা করে রাখ এক্সাম্পল, এরপর আরেকটা আমি চেঞ্জ করতে দিচ্ছি। তাহলে 1 1 9 পার সেন্টিমিটার স্কোয়ার সমান এক্স পাস্কেল, এক্স এর ভ্যালু। আরে এলে বল, এসে টেনে দিবা, জোরে বল না। হ্যাঁ, -1। হ্যাঁ, আমার আস্তে আস্তে বলিস, তুই নিজে অনেক কনফিউজ হয়েছিস মাঝে মাঝে শুনলে।
1/10x সমান না, এইভাবে ভেঙে ভেঙে যদি কেউ দেখিস দেখতেই পারিস, কোনো চাপ নেই। আর এখানে যদি পাস্কেল মানে কত, অ্যাকচুয়ালি নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে টাইমকে নিউটন করলে কত হয় বল, 10⁻⁻5। সেন্টিমিটারকে মিটার করলে কত, 1/100। তার স্কোয়ার করলে কত হয়, 10⁻⁻4। 10⁻1 হয়ে গেল। এটা কিসের একক, চাপের একক। সবসময় মানে কি, চাপের এককে যখনই আমরা এসআই থেকে সিজিএস করি 10 দিয়ে গুণ করি। যখনই কোনো অঙ্ক করবি সেখান থেকে কোনো একটা নলেজ তোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার রিডিং কর। এখানটা থেকে মোটামুটি সোজা কোশ্চেনই হয়, দরকার নেই, ওইটুকু করলে কোশ্চেন হয়ে যাবে। নেক্সট 3 নম্বর পয়েন্ট, বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক। বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক। আচ্ছা, কেমিস্ট্রি কে কথাই পড়েছে, জাহিদ স্যারের কাছে যারা পড়িস তাদের হয়নি তাৎপর্যপূর্ণ সংখ্যা, মানছে। দিব্যেন্দু স্যার কে কে আছে এখানে, তাৎপর্যপূর্ণ সংখ্যা পড়িয়ে দিয়েছে স্যার। নবেন্দু স্যার তাৎপর্যপূর্ণ সংখ্যা পড়িয়ে দিয়েছে। তোরা কোথায় পড়িস কেমিস্ট্রি, তাহলে পড়িয়ে দিয়েছে, একটু পরেই তাৎপর্যপূর্ণ সংখ্যায় আসবে, দেখো হয়ে যায়। কে কি আবার মনে নেই, কি বলছিস, পড়িয়েছে কিনা জিজ্ঞেস করছিস, কোন স্যার কাছে, দিব্যেন্দু স্যারের কাছে মনে নেই করিয়েছে কিনা, মহা মুশকিল। স্যারকে ফোন করে বললে স্যার বলে না, কিছু বটে না তো স্যার, বলে হলো আপনি নাকি বলে, এত শান্তশিষ্ট স্যার পাবি যে কোনোদিন বইও খুলে নেই, যদি কোনোদিন জিজ্ঞেস করি পড়াশোনা করছে, করে টরা তো মাঝে মধ্যে উত্তর দেয়, ঠিক আছে। বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক, এটার মজার ব্যাপার হচ্ছে তার পরীক্ষার হলে তুই কোনো ফর্মুলা ভুলে গেছিস, সেটাও তৈরি করে নিতে পারিস যদি তোর মাত্রাগত নলেজ থাকে। আমি দেখাচ্ছি, কেউ জানিস অভিকেন্দ্র বল কাকে বলে, জানা আছে কারণ অভিকেন্দ্র বল? আচ্ছা, অভিকেন্দ্র বল জানে না, অঙ্কিত সবার আগে বড় করে ধারণা আছে ও জানে না। তুই আমাকে বল পৃথিবী সূর্যের চারদিকে কেন ঘোরে, এটা তো জানিস। তোকে যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবী সূর্যের চারদিকে কেন ঘোরে, হ্যাঁ, কি তোকে যদি কেউ জিজ্ঞেস করে কি উত্তর দিবি বল, পৃথিবী সূর্যের চারদিকে কেন ঘোরে? মাধ্যাকর্ষণ শক্তির টানে ঘোরে। আচ্ছা, যদি সেটাই হতো তাহলে আপেলটা কেন গাছ থেকে পড়ে গেল, আপেলটা ঘুরতো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতি আপেল কলা সব গোল করে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, মাথার উপরে, সেটা কেন পৃথিবীতে এসে পড়লো? তো যদি মাধ্যাকর্ষণ শক্তির জন্য ঘোরে তাহলে বল, এবারে ঘুম থেকে উঠে সকালবেলা কোনোদিন দেখলি যে সব সব ফল আপেল কলা যত সবজি টবজি সব ঘুরে বেড়াচ্ছে, আর তুই বাইরে আর বেরোতেই পারবি না, ঠিক আছে, কে বলতে পারবি কেন ঘুরছে? শুভম, হঠাৎ করে লিখাতে ব্যস্ত হয়ে গেলি কেন, তুই বল কেন ঘোরে, পৃথিবী সূর্যের চারদিকে কেন ঘোরে, কিসের আকর্ষণ? সূর্যের আকর্ষণ মানে যে যে যাকে আকর্ষণ করে ঘুরতে থাকবে। প্রথম কথা হচ্ছে মনে রাখবি, এরপর থেকে যদি কেউ জিজ্ঞেস করে বলবি কেন ঘোরে, বলবি জ্বালায় ঘোরে, ঠিক আছে, কেন ঘোরে দেখ, অবশ্যই আকর্ষণ বল, কিন্তু আকর্ষণ বলার জন্য ঘুরবে কেন, কারণ পৃথিবী হচ্ছে ঠিক, একটু মানুষই থাকে তো পৃথিবীতে, মানুষের মতো চতুর প্রাণী আর কি, বুদ্ধি আছে। আমরা তো মোটামুটি চতুর, আবার বাঙালিরা একটু বেশি চতুর, আমরা দুদিকেই পড়ছি, ঠিক আছে। তাহলে সূর্যকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি সূর্যের আকর্ষণ বলের জন্য ও কি করছিল, সূর্যের উপর এসে পড়তো, যেভাবে আপেলটা পৃথিবীতে এসে পড়ছিল। আর আপেলের মাথায় বুদ্ধি নেই, পৃথিবীর মাথায় বুদ্ধি আছে। ও কি করলো, যে ও দেখলো যে এই আকর্ষণ বলটাকে আমি যদি কাটাতে চাই, আমি যদি এর চারদিকে গোল করে ঘুরি, তাহলে আমার একটা অভিকেন্দ্র বল লাগবে,
তাহলে এইটা মনে রাখবি যে কোনো বস্তু বৃত্তপথে ঘুরতে গেলে কি বলের লাগে? অভিকেন্দ্র বল লাগে। তাহলে পৃথিবী বললো যে এটাই আমার অভিকেন্দ্র বল, ওই অভিকেন্দ্র বলটাকে কার সঙ্গে ব্যালেন্স করে দিল? মহাকর্ষ বলের সঙ্গে। তাহলে যে মহাকর্ষ বলে ওকে টানছিল সেই বলটাকে কাজে লেগে গোল করে ঘুরে যাচ্ছে, যতদিন ঘুরবে ততদিন বেঁচে থাকবে। পরিষ্কার কথা। এবারে বলবি পৃথিবীকে স্বার্থপর না, পৃথিবী তোকে বাঁচানোর জন্য ঘুরছে। ও যদি গিয়ে পড়ে কি আমাদেরই তো অবস্থা খারাপ না? তাহলে আমাদের জন্য বেচারা সারা জীবন ঘুরে যাচ্ছে ভাব। পৃথিবী সূর্যের চারদিকে কেন ঘোরে? জ্বালাই করে। এবার এই যে অভিকেন্দ্র বল, তাহলে অভিকেন্দ্র বল কোথা থেকে আসে? না, কোনো বস্তু বৃত্তপথে ঘুরতে গেলে অভিকেন্দ্র বল লাগে। যে কোনো বস্তু বৃত্তগতিতে আমরা পড়বো। এবার এই অভিকেন্দ্র বলের যে রাশিমালা, হ্যাঁ এটা আমরা জানি না, ধরে নিচ্ছি এম ভি স্কোয়ার বাই আর, এটা আমার জানা নেই। ওকে, আমি লিখে দিলাম, কিন্তু তোরা জানিস না। আমি দেখ এই ফর্মুলাটা তোকে বানিয়ে দেখাবো। হ্যাঁ, তুই হয়তো পরীক্ষা হলে পড়ে গেছিস, এরকম হতে পারে যে অনেক সময় হয় না যে একটা ফর্মুলা মনে আছে কি কি টার্ম আছে, কিন্তু কে স্কোয়ারে ছিল, কে এমনি ছিল, সেগুলো গুলিয়ে গেছে। ধর পরীক্ষা হলে তোর মনে হচ্ছে যে এম স্কোয়ার ভি আর ছিল, না এম স্কোয়ার ভি স্কোয়ার বাই আর ছিল, কিছু একটা ছিল। আর মনে আছে মোটামুটি এম ভি আর ছিল, কিন্তু কি ছিল মাথায় নেই। ক্লিয়ার? তখন কিন্তু তুই ফর্মুলাটা বানিয়ে নিতে পারিস। কি করে বানাবি দেখ, আমি এইভাবে লিখবো, এফ ভেরি যাইস এম টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি। আমি পাওয়ার ভুলে গেছি, এবিসি দিয়ে লিখে দিই। পরের লাইন জাস্ট ফলো কর, তারপরে নিজেরাই পেরে যাবি, লিখবি সমান করে একটা কনস্ট্যান্ট নেবো একই রকম এম টু দি পাওয়ার, আচ্ছা এটা এমই লিখি, তারপরে না হয় মাত্রা বসাবো দুদিকে। তাহলে এটা কত? এম টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি। এবার তুই এম এর মাত্রা বসিয়ে দে। তাহলে বাম দিকে এম এর মাত্রা কত হচ্ছে বল? এম এল টি টু দি পাওয়ার -2। ধ্রুবকের তো কোনো মাত্রা নেই, তাহলে এটা কত হবে দেখ, এম টু দি পাওয়ার এ এল টি টু দি পাওয়ার -1 পাওয়ারে কত? বি, আর এল টু দি পাওয়ার সি, আর মানে তো ব্যাসার্ধ, এল টু দি পাওয়ার সি। হ্যাঁ, এবারে এইটাকে যখন অভ্যাস হয়ে যাবে দেখে বলে দিবি, তুই এখন নিজে সাজিয়ে নে। তাহলে এম একটাই আছে, এল কটা? দুটো আছে দেখ, এল টু দি পাওয়ার বি, এল টু দি পাওয়ার সি। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? এল টু দি পাওয়ার বি প্লাস সি, টি টু দি পাওয়ার -বি। এদিকে কত আসছে? এম এল টি টু দি পাওয়ার -2। এবার জিনিসটা দাঁড়াচ্ছে দেখ, আমি যদি এখানে, এবার তো হয়েই গেছে, তাহলে এ কত হবে বল? 1। বি প্লাস সি কত? 1 মাইনাস বি কত? -2। তাহলে এখান থেকে কত দাঁড়াবে? বি সমান কত? 2। এটাকে এখানে বসিয়ে দে। বি যদি 2 হয় তাহলে সি সমান কত? -1, এ সমান 1। এখানে গিয়ে বসা দেখি। তাহলে এফ ভেরি যাইজ এম এর পাওয়ারে কত হচ্ছে তাহলে? 1। ভি কত এসছে বল? ভি এর পাওয়ারে কত? 2। আর টু দি পাওয়ার -1 মানে তো নিচে আর এলো এম স্কোয়ার বাই আর। আর টু দি পাওয়ার -1 মানে তো আটটা নিচে চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কত হলো? এফ ভেরি যাইজ। তাহলে একবার ভেবে দেখ, মাত্রা জানার কতগুলো গুণ আছে, মাত্রা জানার কতগুলো গুণ আছে। বল কি সমস্যা আছে? সমস্যা আছে কিছু বল? কোথায় বুঝতে অসুবিধা আছে বল। মাত্রা জানলেই, শুধু বোথ সাইডে মাত্রা বসিয়ে দিয়েছি, আর কিছু নয়। তাহলে পরীক্ষার হলে যদি কোনো ফর্মুলা টর্মুলা ভুলে যাই বা হাফ হাফ মনে আসছে, ডাইমেনশন থেকে কিন্তু বের করে নেওয়া যায়। মানে বুঝতে পারছি ডাইমেনশন শুধু ফিজিক্সে শেখা না, ডাইমেনশন সব জিনিসে শেখার জরুরি আছে। এটা বুঝতে কারোর অসুবিধা থাকলে বল, এরপরে কিন্তু একটা ক্যালকুলেট করতে দেবো। হ্যাঁ, এবার অনেক সময় হতে পারে কি, সবসময় যে প্রপার ভ্যালু গুলো মনে আসবে কথা নেই। যদি এক্সট্রা কিছু মনেও চলে আসে সেটা বাদ চলে যাবে। প্রথম অঙ্ক দিচ্ছি বলে আমি দিইনি, পরেরটাতে আমি দেবো, এটা কথা নয়। এক্সট্রা কোনো টার্ম দিলেও দেখবি শেষে গিয়ে তার পাওয়ারে জিরে চলে আসবে। পরেরটা নিজেদেরই করতে হবে, এইটা না বুঝতে পারলে বল। প্রত্যেকটা সেপারেটলি মাত্রা বসাবো, তাহলেই হবে। কোনটা? এখান থেকে এটা এফ এর মাত্রা বসিয়েছি এখানে, এটা এম এর মাত্রা, এটা বি এর মাত্রা, এটা আর এর মাত্রা, সবাই আলাদা করে বসছি। কোনটা? এইটা?
এই দিকটা বোঝা গেছে তো পুরোটা। এখানে যখন করেছি তুই দেখ না, কম্পেয়ার কর না, এখানে তো 1 1 -2, তাহলে এ কত 1, বি প্লাস সি কত 1, আর মাইনাস বি কত -2। তাহলে মাইনাস বি যদি -2 হয়, বি কত 2। এবার এটাকে নিয়ে ফার্স্টেরটাই বসিয়ে দে যেমন সলভ করি। তাহলে সি কত আসছে -1, আর এ কত আসছে 1। এটা দেখ, এটা এই দিকটা দেখ, এইটা এখান থেকে ভেঙে নিয়েছে, এখানে এল আছে টিও আছে, তাহলে এল এর পাওয়ার কত, আমি এলটাকে তো আলাদা করে দিয়েছি। সবসময় মনে রাখবি যখনই গুণ হয় তখন সূচক গুলো যোগ হয়। আগের দিনে বলছিলাম, আর যখন ভাগ হয় সূচক গুলো বিয়োগ হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত আছে, এর ভেতরে কত বল, এল টু দি পাওয়ার বি আছে ইন্টু এল টু দি পাওয়ার সি। এটাকে কিরকম লিখবো, এল টু দি পাওয়ার বি প্লাস সি। আমি তো আলাদা করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, বুঝা গেছে। টি যেমন একটাই আছে, তাহলে টি কত, ভিতরে -1 বাইরে বি, তাহলে কত টি দি পাওয়ার মাইনাস। বুঝা গেছে, বাকিটা ক্লিয়ার, ব্যাস আদায় লিখে নেয়। নেক্সট আরেকটা দিই, বুঝতে না পারলে বলবি। অঙ্কিতা, আরেকটা যেমন অঙ্কিতা করণ, তুই তো আগের দিন আসিস নি, মনে ক্লাসগুলো করেছিলি, ক্লাসটা দেখে এসছিস, দেখে আসছিস? আর সুযোগ আছে যে হ্যাঁ দেখে আসতে পারিস, তাও দেখে আসিস। কবে দেখবি, আজকে দেখবি, আজ বললাম বল। হয়েছে সবার, এবার একটা নিজেরা ক্যালকুলেট কর। টি হচ্ছে কি বলেছিলাম, টিটাকে পর্যায়কাল, মনে আছে নিশ্চয়। আর আমি তোকে বলছি টি ভেরি যাইস, ওই যে ওইগুলো ছিল না যে মৌলিক একক ধরা হোক, তাহলে এটার একক কি হবে, সব এইভাবে হবে। টি ভেরি যাইস, ধর এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি। এম কি ভর, এল হচ্ছে দৈর্ঘ্য, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে তুই বের কর টি এর রাশিমালা কি হবে। তোদের মোটামুটি সবারই নাম জানা হয়ে গেছে। অর্ঘ্য বলেছিল, অর্ঘ্য করলেন। অর্পণ এসছে, অর্পণ বুঝতে পেরেছিস এগুলো যে হলো, মনে চুপচাপ বসে দেখিস তুই। যারা চুপচাপ থাকে তাদের নামগুলো এখন জানা হয়ে গেছে। এটা দেবরাজ, এবার চিনতে পেরেছি। দীপেন্দু, আজকে আসেন। মৃন্ময় এই আজকে। আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, সেই অজুহাতে অনেকে ডুব দিতে পারে। সবার মাঝে কোনোদিন প্রেজেন্ট করবো দিয়ে।
এসছে কত কত এসছে? উল্টো হয়ে গেল জানো না, এইটা হবে হাফ, এইটা হবে মাইনাস হাফ। উল্টো হলে কেন আগে দেখ। হয়নি এরকম কেউ আছিস বের করতে পারিস নি? হয়েছে তো, এদিকে হয়েছে, হয়নি এরকম কে আছে? কি রকম কি টুকছিস কেন তুই? কেন হচ্ছে না কেন, সমস্যা কোথায়? বুঝতে অসুবিধা হচ্ছে? পর্যায়কালের মাত্রা মুশকিল কথা। পর্যায়কাল তো সময়, তার মাত্রা কত হয়? টি হয়, তো এটাই মাত্রা। তো দেখার পর বুঝতে পেরেছিস তো? আর এটা কত হবে? M0 L0 T1 এরকম করে লিখবি, কারোর যদি অসুবিধা হয়। এবার তো এদিকে মাত্রা আলাদা করে লিখবি। এখানে দেখ, যেমন এমটাকে আমি এক্সট্রা ধরেছিলাম, অটোমেটিক কেটে যাবে। ওকে, এবার হ্যাঁ এটার ফর্মুলাতে আছি, তাহলে তোদের অ্যাকচুয়ালি কি এসছে? সবার হয়েছে এটাই ধরে নিচ্ছি, এইটা এসছে √L/G। এল এর পাওয়ার হাফ, জি এর পাওয়ার মাইনাস হাফ, মানে কত? এটাই তো। এবার এর অ্যাকচুয়াল ফর্মুলা কি? হ্যাঁ, তুই ম্যাক্সিমাম এটাকে এরকম লিখতে পারিস, টি সমান কে ইন্টু √L/G, তাই তো। এর অ্যাকচুয়াল ফর্মুলা কি? টি সমান 2π√L/G। পর্যায়কালের ফর্মুলা 2π√L/G। তাহলে দেখ, এখান থেকে একটা ইনফরমেশন আমরা পাবো, তাহলে এখানে একটা সমস্যাও থাকলো। হ্যাঁ, মাত্রা জানলেই পুরো সমীকরণ বের করতে পারি না, আমি সেই টার্ম গুলো বের করতে পারি যেগুলো পরিবর্তনশীল। ধ্রুবক কিন্তু বের করতে পারছিস না। দেখ, তুই কখনোই মাত্রা সমাধান করে 2πটাকে আনতে পারবি না। আর আনতে পারাটা কি সম্ভব? কারণ তুই 2πটাকে তো ইউজ করছিস না। যাকে আমি মাত্রা নির্ণয়ে ব্যবহার করছি না, তাকে কি করে ভ্যালু পাবো? কনস্ট্যান্টের মাত্রা বসাস, বসাস না, তাহলে কি করে তার ভ্যালু পাবি? এই জন্য দেখ, তার মানে প্রপার ফর্মুলা কখনো আসে না, আসবে না, ভেরিয়েবল গুলো চলে আসবে। হ্যাঁ, এবারে তুই যদি এল বেরিয়ে যাই, টি বেরিয়ে যাই, √L/G এইটুকু চলে আসে, বাকিটা তোর মনে পড়ে যাবে। মানে এই তো না একদম না পড়ে চলে গেছিস, কোনো না কোনোদিন পড়েছিলি, মনে ঠিক চলে আসবে। তার মানে প্রপার ফর্মুলা পাবো না, ধ্রুবক গুলো পাওয়া যায় না। তাহলে এটাকেও বলতে পারি তো একটা মাত্রা নির্ণয়ের ত্রুটি, লিমিটেশন। এটারও একটা লিমিটেশন হলো যে হ্যাঁ, মাত্রা নির্ণয়ের মাধ্যমে পুরো সমীকরণ কিন্তু পাই না, শুধুমাত্র আমরা রাশিগুলোর সম্পর্ক পাই। এই জন্য হেডিংটা বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক। ভালো করে দাও, এর জায়গায় টুকাও, ওটা তো ক্যালকুলেশনে আছে। ওটা তো দেখ, যদি মাত্রা দিয়ে সব হয়ে যেত, এত কি ফিজিক্স পড়তে হতো? তোকে যখন আমি পরে দেখাবো যে টি সমান 2π√L/G, তাহলে এই ক্যালকুলেশন তোকে কেন দেখাবো? কারণ তুই এখান থেকে পাচ্ছিস না বলে। দরকার ছিল না, এই চ্যাপ্টারটা পড়লেই তো ফিজিক্স পড়া হয়ে যেত। তাহলে হ্যাঁ, কিছু তো অবশ্যই সুবিধা আছে, তার মানে এই নয় যে এটা পড়ে নিলেই সব ফিজিক্স হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, এবারে বইয়ে যাই, কিছু কোশ্চেন কিভাবে করবি। মানে দেখ, শেখা আর অ্যাপ্লাই করার মধ্যে অনেকটা পার্থক্য আছে, সেটা আগে এবার শেখাবো। যেমন ধর, প্রথমে যদি আমি কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 28, ফার্স্টের দিক থেকে কি বলেছে কোশ্চেনটা পড় সবাই, সবার কাছে এই বই মোটামুটি আছে। কোশ্চেন নাম্বার 28,
গতিবেগ, সময় ও বল মৌলিক রাশি হিসেবে ধরা হলে ঘনত্বের মাত্রা কত? তুই মৌলিক রাশি কি জানিস? এমএলটি। তোকে এখানে বলেছে ঘনত্বের মাত্রা বের করতে, তুই তাহলে প্রথমে এইভাবে লেখ, রো ভেরিজাইস। কিভাবে বাড়িতে করবি এটা হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই, এখানে কি করে সলভ করবি সেটা বলে দিচ্ছি। তাহলে কার কার উপর নির্ভর করে বলেছে? গতিবেগ, তাহলে ভি টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার বি, এফ টু দি পাওয়ার সি। তাহলে একই রকম বাম ডান করে এবিসি বের করলেই তো সম্পর্ক বেরিয়ে যাবে। বোঝা গেছে? যে যে রাশির উপর নির্ভরশীল সেগুলোকে পাওয়ার এরকম করে লিখে দে। আর ঘনত্বের মাত্রা কত? এম এল টু দি পাওয়ার -3। এদিকে প্রত্যেকটা বসাবি, যে সিস্টেমে করলেই এইভাবে সলভ করলে কিন্তু বেরিয়ে যাবে। এবার বাস্তব কথাতে আসে। বাস্তব কথা হচ্ছে 1 ঘন্টায় 35টা সলভ করতে হবে, এটা বাস্তবতা। বাস্তবতা থেকে দূরে থাকলে হবে না। তাহলে 1 ঘন্টায় 35টা সলভ করতে গিয়ে তুই তুই এটা সলভ করতে গিয়ে যত তাড়াতাড়ি অভ্যাস কর, মোটামুটি 3 মিনিট তো লাগবে। তুই বোথ সাইডে সমান করবি, ইকুয়েশন বের করে আনবি, 3 মিনিট লাগবে। 3 থেকে 5 মিনিট কিন্তু আমার সময় লাগবেই। তাহলে একটা কোশ্চেনে যদি 5 মিনিট লাগিয়ে দিই, যখন ঘন্টা বাজবে দেখবি 20টা কোশ্চেন সলভ হয়েছে, তুই বলবি সময় হয়নি, বাকিগুলো দেখার আমার সময় হয়নি। সে কথা তো কেউ শুনবে না। তাহলে পরীক্ষাতে আমি কিভাবে করবো? দেখ, আমি তোকে প্রপার রুলও দেখাবো, চুরির রুলও দেখাবো। চুরি কিভাবে করবি মানে না জেনে। তবে হ্যাঁ, আগে রুল জানবি, তারপরে আমি শেখাবো যে তুই শর্টকাট কি করে করবি। শর্টকাট শুধু শিখে লাভ নেই রুল না জেনে। অনেকে কি বলে এমসিকিউ চলে এসছে, তাহলে অনেক ছেলে পুরো জানবে না। আমি যদি তোকে শেখাই, তুই কেন জানবি না ফিজিক্সটা? এবারে এখানে শর্টকাটে কি সুবিধা? তোকে কে বলেছে এইসব জানতে? তুই তো অপশন গুলোতে মাথা চেক কর না, তাতে উত্তর চলে আসে। কি দরকার তোর এরকম বেরিয়ে যাইস দিয়ে লেখা? অপশনের মাত্রা চেক কর। এবার তুই ফার্স্ট অপশনের মাত্রা চেক কর, তাহলেই বুঝে যাবি যদি ওটা না হয় কোনটা হবে। ফার্স্ট অপশনের মাত্রা চেক কর। দেখ, প্রথমটা যদি মাত্রা আমি বসাই, কি আছে মানে কিভাবে বসিয়ে চেক করবি সেটাও একটা ব্যাপার। দেখ, শুধু থিওরি জানলে হয় না, কোশ্চেন কিভাবে সলভ করবো সেটাও জানতে হয়। আর এটাকে আমি এইভাবে লিখি, পাওয়ার গুলোকে সব আমি শিফট করে করে লিখছি। দেখ, এখানে যতগুলো টার্ম আছে, আমার কথা ভালো করে শুনবি, যতগুলো টার্ম আছে তার মধ্যে শুধু এফ এর মধ্যে এম আছে, শুধু এফ এর মধ্যে এম আছে, বাকি কোথাও এম নেই। তাহলে এফটাকে যদি নিচে নামিয়ে দিই, এম এর পাওয়ার এম টু দি পাওয়ার -1 হয়ে যায়, অনন্ত তো আসবে না। তাহলে ফার্স্ট লজিক হচ্ছে এফ নিচে যাবে না, এফ যাবে ওপরে। লজিক্যালি যদি সলভ করতে পারি, তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবো। যে লজিকটা বলছি মাথায় ঢোকা, এম নিচে যাবে না, কারণ এম নিচে গেলে এম টু দি পাওয়ার -1। ঘনত্বতে কি হতে হবে? এম এল টু দি পাওয়ার -3। তাহলে এম নিচে যাবে না, এম উপরে যাবে। এবার প্রথম যখন সেকেন্ডে চেক করি, সেকেন্ডে চেক করলে এমনি পেয়ে যাবি বসা ভ্যালু সেকেন্ডে। তাহলে অপশন চেক করে করে নেবো, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর যখন মাত্রার ভ্যালু গুলো মনে থাকবে, খুব তাড়াতাড়ি অপশন চেক করে করে নিতে পারবে। পরীক্ষার সময় নলেজ দেখিয়ে লাভ নেই, মানে তুই নলেজ দেখাতে গিয়ে সময় পেলি না, শুধু নলেজের দাম তো কেউ দেবে না না। পরীক্ষাতে অপশন চেক করে বেরিয়ে আসবে। হুম? হ্যাঁ, মানে টিডি দিবার ওইটাই কাটতে হবে, অপশন টু চেক কর না, চলে আসবে। হুম, ওটাই তো, কোন ক্রাইসিসটা আছে সেটাও বুঝে যাবি। মানে আমি যদি ভ্যালু বসিয়ে দেখি, যদি কোনো অপশন না আসে, সেখানে কতটা সমস্যা সেটা বুঝে গেলে তো কোনটা আসবে বুঝে যাবি। মানে এম এর মাত্রা কত? এম এল টু দি পাওয়ার -2। ওকে যদি নিচে আনিস, তাহলে অ্যাকচুয়ালি মাত্রা কত হবে? এম টু দি পাওয়ার -1। ঘনত্ব বের করতে গেলে তো এম হতে হয়, তাহলে ওটা এমনিও বাদ চলে যাবে। পুরোটা কেন বসাতে যাবো? কোশ্চেন করতে করতে, মানে কোশ্চেন করাটা হচ্ছে, এই জন্য কি বলছি, আমি তোদেরকে কেন কিছু কোশ্চেন করিয়ে দিই। কোশ্চেন করাটাও লজিক্যালি হতে হবে। তুই যদি লজিক দিয়ে কোশ্চেন করিস, সেখান থেকে অনেক কিছু শেখা যায়। এইটাকে বসে বসে দেখ, বাড়িতে বসে সবাই পারে, এইটাকে বসে বসে তুই 15 মিনিট সলভ করে বের করলি, এইটা হবে উত্তর। কিছু লাভ নেই, 15 মিনিট নষ্ট হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমি আমি যখন শিখবো তখন সব শিখালে, হ্যাঁ, এবারে তোকে এটা হোমওয়ার্ক দিচ্ছি, তুই বাড়িতে এমনি ট্রাই কর। এমসিকিউ সলভ করার জন্য এত খাটতে যাবি না। ওকে? এই টাইপের কোশ্চেন গুলো এবার পাচ্ছি। যেগুলো মাঝে মাঝে গ্যাপ থেকে গেছে দেখবি, এগুলো তাহলে এরপরে হয়ে যাবে।
দেখি নেক্সট। এবারে আমরা করবো অ্যাকচুয়ালি ওই তাৎপর্যপূর্ণ সংখ্যাতেই যাবো। হেডিং কর তাৎপর্যপূর্ণ সংখ্যা। এটা দেখবি অলরেডি এই ইউনিট ডাইমেনশনে কিন্তু ডিপিপি দিয়ে দিয়েছি গ্রুপে, দেখেছিস? কতজন দেখেছিস বল? সেটাও দেখেছিস? অলরেডি অনেকগুলো যে হয়ে গেছে প্রথম থেকে এমসিকিউ গুলো করতে থাকবে, অলরেডি গ্রুপে দেওয়া আছে কিন্তু। আর গ্রুপ বলতে কমন গ্রুপে যাবে। তো দেখেছিস? করেছিস অঙ্ক? দেখেছিস? খালি ডাউনলোড করেছিস? আর একটা স্টেপ এগিয়ে গেছিস, ডাউনলোডটা করেছিস তাই না? অনেকে আছে দেখবি এখন ডাউনলোড করা হয়নি, তারা তোর থেকে পিছনে আছে, তুই এক স্টেপ এগিয়ে গেছিস। এরপরে শুধু খাতাগুলো অঙ্ক করতে শুরু করলেই হয়। যা পিডিএফ যাবে সব অ্যানাউন্সমেন্টে যাবে, কারণ সব গ্রুপে আলাদা করে দিতে আমি ভুলে যাই, ঠিক আছে? শুধু ফিজিক্সটা মনে থাকে, বাকি সবই ভুলে যাই আমি, এটাই মুশকিল। ওই জন্য একটাই কমন গ্রুপ করা আছে, ওখানেই থাকে পিডিএফ, যার যখন ইচ্ছা দেখে। নেক্সট তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, যাদের পড়া হয়েছে তাদের একটু জিজ্ঞেস করো। ওকে, কটা জিনিস খালি জিজ্ঞেস করবো। ফার্স্ট 8 2 3, কেউ বলবি না। এটার তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা তুই বল। কটা? কে বলো? বুঝতে পারছি না। তিনটে? কেন? দশমিকের পরে শূন্য তবে দশমিক কোথায়? দশমিক নেই তো ওই জন্য শূন্য মানে যোগ হবে, ওগুলো যোগ হবে। তবে এটাকে ধরা হবে। এটার কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা? এটা চারটে, কেন? কারণ এখানে মিটার করে দেওয়া আছে। ঠিক আছে, জিনিসটা সোজা, পয়েন্ট গুলো একটু জানতে হবে। আচ্ছা এটা বল, 11 নাম্বারটাই দিই, এটাই কত করে? সোজা জিনিস, একবার কোথাও পড়লেই হয়, তাহলে জানিস। তারা কেমিস্ট্রিটাই মন দিয়ে পড়ে অঙ্কিত, বুঝতে পারছি, ফিজিক্সটা পড়ে না, ঠিক আছে? আচ্ছা যাদের হয়নি এবার আমরা পড়ি, কোনো অসুবিধা নেই। তাৎপর্যপূর্ণ সংখ্যা, দেখ কতগুলো রুল খালি জানতে হবে। রুল গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোদের লিখতেও সুবিধা হবে। সেই ইংলিশটা, বাংলাটা তো বলে দেবো আমি। আমি বাংলা করে বলে দেবো, সামনে থাকলে পিডিএফটা তোদের লিখতে সুবিধা হবে। আর কি কি কয়েছে মাঝে মাঝে কয়েকটা জিনিস আরো জিজ্ঞেস করবো, এটাই শেষ না। মোটামুটি শিখেছিস, এটুকু বুঝে গেছি। তার ফার্স্ট রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার ওয়ান ছিল আমরা সবাই জানি, তাও আমরা লিখে রাখবো, কারণ সব থেকে বেশি ভুল আমরা এখান থেকেই করি, এটা মাথায় রাখবি। আজকেই হয়তো আমি চোখের সামনে দেখিয়ে দেবো, একটু টাইম লাগবে। ওকে, আসলে সমস্ত অশূন্য পদগুলি কোন সংখ্যার সমস্ত অশূন্য পদগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা। মানে কোন নাম্বার আছে যেখানে ধর কোনো শূন্য নেই, অ্যাজ অ্যান এক্সাম্পল, মানে এটা নতুনত্ব কিছু নেই, এটা আমরা ইউজই করি, দু একটা ছাড়া বাকি সবই একই। সিগনিফিক্যান্ট ফিগারটা আমরা জানতাম না। ধর আমি এরকম একটা নাম্বার নিই যেখানে কোনো শূন্য নেই, সমস্ত কি অশূন্য সংখ্যা। চারটে আছে মানে চারটে, এর সিগনিফিক্যান্ট নাম্বার কত হবে? 4। চারটে তাৎপর্যপূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। কোন সংখ্যার সমস্ত অশূন্য পদগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা। দেখা যায় অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট, নন জিরো হলে সেগুলো সবগুলো তাৎপর্যপূর্ণ ধরা হয়। রুল নাম্বার ওয়ান মোটামুটি আমরা জানি, কোনো সমস্যা নেই। রুল নাম্বার টু, আমরা জানি কি বলছে, যে শুনে নাকি দুটো অশূন্য পদের মাঝে যদি কোনো শূন্য থাকে, তাহলে সেগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে ধরা হয়। হ্যাঁ, তাহলে রুল নাম্বার টু তেলে দুটি অশূন্য পদের মাঝে, দুটি অশূন্য পদের মাঝে শূন্য থাকলে সেগুলিকে
তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসাবে ধরা হয়। ব্র্যাকেটে লিখে রাখবি, খুব ইম্পর্টেন্ট কথা, দশমিক থাক বা না থাক, দশমিক থাকলেও যা, না থাকলেও তাই, দশমিকের গুরুত্ব নেই, দশমিক থাকুক বা না থাকুক। এক্সাম্পল এরকমই লিখে রাখ, তাহলে 100.05, তাহলে কি শূন্যগুলো মাঝখানে আছে, দশমিক থাকুক বা না থাকুক কিছু যায় আসে না, তাহলে কত, 5টা। এবার হচ্ছে যদি দশমিক সংখ্যা হয়, এই জন্য লেখা আছে দেখ, রুল নাম্বার 3 তে লেখ, সংখ্যাটি একের থেকে ছোট হলে, একের থেকে ছোট মানে কি দশমিক সংখ্যা, সংখ্যাটি একের থেকে ছোট হলে ডান দিকের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ, ডান দিকের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ, কিন্তু শূন্যগুলি তাৎপর্যপূর্ণ, কিন্তু বাম দিকের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। এটাও মোটামুটি আমরা যা জানি তার সঙ্গে মিলে যায়। আর আমরা কি নাকি দশমিক সংখ্যার কি বাম দিকের শূন্যগুলোকে তো গুরুত্ব দিই না, ডান দিকের গুলোই দিই। আর এক্সাম্পল লিখে রাখবি যে কোনো হ্যাপাজারলি একটা নিজে বোঝার জন্য, তাদের এরকম আছে একটা 0.002500, তার কি বাম দিকের শূন্যগুলো কাউন্ট হবে না, ডান দিকের গুলো হবে, তাহলে কত তাৎপর্যপূর্ণ, 4টে তাৎপর্যপূর্ণ সংখ্যা, এই 2 থেকে শুরু হবে, বাম দিকের গুলো তাৎপর্যপূর্ণ নয়, ডান দিকের গুলো তাৎপর্যপূর্ণ, তাহলে কত হচ্ছে 2500। ওকে, এই পর্যন্ত আমাদের মোটামুটি ঠিকঠাক ছিল। এইবারেই আসছি রুল নাম্বার 4, দশমিক ছাড়া, দশমিক ছাড়া ডান দিকের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। মহা সমস্যার ব্যাপার, 1 টাকা আর 1 লাখ টাকা একই হয়ে গেল। দশমিক ছাড়া ডান দিকের শূন্যগুলো তাৎপর্যপূর্ণ নয়, তাহলে এটা কত তাৎপর্যপূর্ণ সংখ্যা, 3টি। 86400 কত তাৎপর্যপূর্ণ, ডান দিকের শূন্যের কোনো দাম নেই, দশমিক থাকলে দাম আছে, দশমিক না থাকলে দাম নেই, তাহলে যতগুলোই শূন্য ডান দিকে থাকে না কেন সেগুলো বাদ চলে যাবে, তাহলে এটা কত তাৎপর্যপূর্ণ সংখ্যা, 3টে। তাহলে এটা কেমন শুনতে না, 1 টাকা 1 লাখ টাকা একই হয় না, ব্যাপারটা হচ্ছে আমরা ভুল বুঝি, অবশ্যই 1 টাকা আর 1 লাখ টাকা একই নয়, তার জন্যই রুল নাম্বার 5 আছে, কারণ শুধু নাম্বার লিখলে তার কোনো গুরুত্ব নেই, তুই যদি ওর পাশে একটা একক লিখে দিস তখন কিন্তু ডান দিকের শূন্যগুলো তাৎপর্যপূর্ণ আছে, আর তুই যে 1 লিখছিস তাহলে তার পাশে রুপিস লিখে দে, তাহলে অবশ্যই পার্থক্য আছে, শুধু নাম্বার লিখলে ডান দিকের শূন্যের কোনো দাম নেই, যদি নাম্বারের পাশে কোনো একটা একক লেখা থাকে, ধর সেকেন্ড, মিটার, সামথিং এলস, তখন কিন্তু ডান দিকের শূন্যের দাম আছে, সেটা হচ্ছে রুল নাম্বার 5 দেখ। যদি ডান দিকে কোনো একক উপস্থিত থাকে, যদি ডান দিকে কোনো একক উপস্থিত থাকে, তবে দশমিক ছাড়া ডান দিকের শূন্যগুলির দাম রয়েছে। ওই একই নাম্বারে লিখে রাখবি, তাহলে বুঝতে সুবিধা হবে, এই জায়গাটা পরীক্ষায় প্রচুর ভুল করে ছেলেপুলেরা, তাহলে একই নাম্বারে লিখে রাখবি, তখন কিন্তু 5টা, যখনই সেকেন্ড বসিয়ে দিচ্ছি আমি, যে কোনো একটা ইউনিট বসিয়ে দে, তখন কিন্তু কটা পদ তাৎপর্যপূর্ণ হয়ে গেল, 5টা, তখন শূন্যের দাম আছে, তাহলে একক না থাকলে শূন্যের দাম নেই, একক বসিয়ে দিলেই শূন্যের দাম আছে, এই জায়গাটা যেন ভুল না হয়। ওকে, তাহলে ডান দিকে যদি কোনো একক উপস্থিত থাকে তবে দশমিক ছাড়া ডান দিকের শূন্যগুলোর দাম আছে। এরপরেও কিন্তু গন্ডগোল আছে, মানে এই যে খুব সোজা ভাবে হয়ে গেল ব্যাপারটা, যে অঙ্কিতা বলতো, তুই যে বললি যে 10 এর পাওয়ারটা বাদ দিয়ে দিবি, কেন বাদ দিচ্ছি, সমস্যা বলতে পারবি সমস্যাটা কোথায়, না খালি রুল হিসাবে জেনে নেবো?
সমস্যাটা কি, মানে জীবনে মনে রাখবি, জীবনে যদি সমস্যা মানে যদি কনফিউশন না থাকে তাহলে সলিউশন কোথা থেকে আসবে? না, কনফিউশন থাকলে তো সলিউশন আসবে। মানে খুব সিম্পলি ভেবে দেখবি, আমরা ভেবে দেখি যে অনেক সময় ভাবি তার মুকেশ আম্বানির যে ছেলেরা, তোরা কি মনে হয় যে খুব আনন্দে আছে ওরা? ওরা সুখ কি জিনিস তাই জানে না, আর জীবনে দুঃখ দেখেনি তো। ঠিক আছে? কোনো কিছু কিনতে গেছে 10 লাখ টাকা জিনিস ওরা কিনে নেয়, আমাদের মতো মানুষ 10 লাখ টাকা ইএমআই তে কিনে লো। তার মানে কি, আমি যদি ক্রাইসিস না বুঝি তাহলে তো জিনিসের মূল্যও বুঝবে না। হ্যাঁ, ওদের কাছে ওটা নর্মালি জীবন। ঠিক আছে, এই নয় কিন্তু আমরা ভাবি যে ওরা খুব সুন্দর আছে, কিন্তু ওদের কাছে ওটা নর্মালি জীবন। আর ওরা তো কোনোদিন, এই যে দেখ তুই যে বলিস দিনের বেলাটা, তা দিনের বেলা তুই আনন্দে নেচে কেন? তুই রাতটা দেখেছিস বলে না? যদি রাত না থাকতো দিনের কোনো গুরুত্ব থাকতো? থাকতো না। আলাদা করে বলতি তুই দিন রাত সবই একই, তাই না? তার মানে আলটিমেট কনফিউশন না থাকে তো সলিউশনের কোনো মজা নেই। তাহলে আগে কনফিউশনে যাওয়া যায়, তারপর তো সলিউশন। তাহলে এবার হেডিং কর, কনফিউশন হেডিং কর, তারপর তো সলিউশনে যাবে। তার আগে কি সমস্যাকে দেখা যায়? খুব সিম্পল সমস্যা, মানে আমি ধর 5.60 মিটার, ওকে, একে তুই সেন্টিমিটার কর, মিলিমিটার কর, কিলোমিটার কর, চেঞ্জ কর তীর চিহ্ন দিয়ে। পরের দিন আমরা এরর করব আর ইনস্ট্রুমেন্ট করবো, দিলেই হয়ে যাবে। এবার তুই যদি তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো পাশে পাশে লিখে দিস, 5.60 কতগুলো আছে? তিনটে। সবগুলোর পাশে লেখ। 560 কটা? তিনটে। 5600 কটা? চারটে। এরকম কখনো হতে পারে যে আমি একটা একককেই অন্য একটা এককে পরিবর্তন করেছি, তাৎপর্যপূর্ণ সংখ্যা পাল্টে গেল? এটা তো ঠিক না, এটা মেনে নেওয়া যায়? তাহলে তো কারোর কোনো নাম্বারই ফিক্সড থাকা সম্ভব নয়। আমি একটা একককে অন্য একটা এককে পরিবর্তন করলাম, কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা পাল্টে গেল, এটা কখনো হতে পারে না। ওকে, তাহলে এই এই তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো লিখে নিচে লিখবি যে এককের পরিবর্তনে ইহা সম্ভব নয়, তাৎপর্যপূর্ণ সংখ্যা পাল্টে যেতে পারে না। তাহলে সলিউশন কি হতে পারে? সলিউশন এটাই হতে পারে, এটাকে যদি আমি এইভাবে লিখতাম, এভাবে লিখতে পারতাম। হুম, মিটারে করেছি 10 10 স্কোয়ার দিয়ে গুণ করে রেখেছি, যখন আমি মিলিমিটার করেছি কত 10 কিউব দিয়ে গুণ করে রেখেছি, যখন কিলোমিটার করছি 10⁻³ দিয়ে গুণ করে রেখেছি। ওকে, এভাবে লেখা যায়। এবার যদি আমি বলি যে তাৎপর্যপূর্ণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে 10 এর পাওয়ার গণনা করা হয় না, তাহলে প্রত্যেকটা তাৎপর্যপূর্ণ সংখ্যা কত আসবে? 3। তাহলে সবসময় মনে রাখবি, আমরা অ্যাকচুয়ালি এতদিন ভুল করতাম যে কোনো কিছু দেখবি এরকম থাকলে গুণ করে আগে বসিয়ে দিতাম। প্রপার রুলে লেখা হচ্ছে এটা, সেকেন্ডটা, ফার্স্টেরটা নয়। আমরা কি করি, 5.60 × 10² আছে, সবার আগে গুণ করে বসিয়ে দিই 560। লেখার রুল হচ্ছে সেকেন্ডটাই, এটাই হচ্ছে পারফেক্ট রুলে। এবং দেখ সেখানে তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো একই আছে। তাহলে কোনো কিছু গুণ করছি, দেখ প্রত্যেকের জন্য বলছি কি 10 এর পাওয়ার কাউন্ট করা হবে না। তাহলে এটা লেখার পরে রুল নাম্বার 6 যাবো। তাহলে এইটাই অ্যাকচুয়ালি কি আমার সলিউশন। এটা গোল করে লিখে রাখবি সলিউশন। মানে এই উদাহরণটা লিখে রাখ, তাহলে বুঝতে পারবি রুল নাম্বার 6 কেন করা হলো। মানে বেসিক্যালি তো একটা কনভেনশন বানানো হয়েছে। হ্যাঁ, এবার তুই যদি কোনোদিন কোশ্চেন করিস কেউ উত্তর দিতে পারবে না। মানে আমি যদি তোকে কোশ্চেন করি, ঠিক আছে, তুই এআই কে গিয়ে জিজ্ঞেস করবি যে এটাকে কেন এইভাবে লেখা হয়েছিল, শুভম পরের দিন এটা হোমওয়ার্ক তোর, হ্যাঁ, এটাকে কেন এইভাবে লেখা, এআই কে গিয়ে জিজ্ঞেস করবি দেখি কি বলে। বলবে দুঃখিত, এটা তো আমার জানা নেই, আমি এইভাবে লিখছি। ঠিক আছে, আর লোকজন থাকে মোটামুটি ভাবে যে ইন্টারনেটে যা চাইবো মোটামুটি তাই পেয়ে যাবো, সবকিছু সার্চ করে দেবো। তো আমাদের সময় তো তখন এআই ফাই ছিল না। আমাদের একটা বন্ধু ছিল এখানে, ম্যাথ পাস করতে আসতো,
একদিন ইউটিউবে সার্চ করছে, মানে আমরা হেসে হেসে পাগল হয়ে যাবো, সার্চ করছে কাল রাতে যা গান শুনেছিলাম চালাও, ঠিক আছে? এবার বল, লোকের এমনি ইউটিউবে গিয়ে সার্চ করছে কাল রাতে যে গানটা শুনেছিলাম চালাও। আজকাল লোক এআই কে এরকমই ভাবে যে কি করেছিল, যা বলবে এআই কে বলে দিলে মোটামুটি করে দেবে। পার্সোনাল এআই নয়, পার্সোনাল চাকর হয়ে গেছে লোকের। তাহলে এটা লিখে রাখ সলিউশন। এবারে লেখ রুল নাম্বার, তাহলে কত হবে 6। তাহলে লেখ তাৎপর্যপূর্ণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে 10 এর পাওয়ার বা বাংলায় বললে কি সূচক গণনা করা হয় না। শুধু এটা জানলেই হবে না, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো আমরা শিখবো। 10 এর পাওয়ার গণনা করা হয় না, লিখেছিস? এটা করে দিচ্ছি কেন, পরের দিন অনেকগুলো কোশ্চেন করতে পারবি। আচ্ছা এবার দেখ, শুধু তাৎপর্যপূর্ণ সংখ্যা জানলেই তো হবে না, যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে। আর কোথায় আমি অ্যাপ্লাই করবো? তাহলে যোগ ও বিয়োগের ক্ষেত্রে, হ্যাঁ, যোগ ও বিয়োগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা গণনা, এগুলো শিখেছি অঙ্কিতা? হ্যাঁ, না এটা মিথ্যে কথা, তুই বলবি উত্তর। সংখ্যা গণনা, তাহলে এটা যোগ করছি 1.47 1.2, এদের যোগ কর। যোগ করে বলা হয়েছে যে রেজাল্টটাকে তাৎপর্যপূর্ণ সংখ্যায় রাউন্ড আপ করো। যোগটা তো আপাতত পারবো, কত হচ্ছে 2.67। এবার কোশ্চেন হচ্ছে এটাকে যদি তুই তাৎপর্যপূর্ণ সংখ্যা রাউন্ড আপ করতে চাস, রুল মনে রাখবি, কেউ জানিস? বল, বল না। পয়েন্ট কেন হবে? দশমিকের পর দুটো ঘরের একটা ঘরে বেঁচে থাকলে একজন। পরে একটা ঘর বেঁচে থাকলে, তারপরে এটাকে একটু ভদ্র ভাষায় কি বলে না, ন্যূনতম দশমিক সংখ্যা পর্যন্ত রাউন্ড আপ করা হয়। তুই দেখ এর দশমিক সংখ্যা কত, 2, এর দশমিক সংখ্যা কত 1, তাহলে রেজাল্টটা 1 পর্যন্ত, ঠিক আছে? তাহলে লিখে রাখবি পাশে ন্যূনতম দশমিক সংখ্যা পর্যন্ত গণনা করা হয়, এইটুকু লিখে রাখলেই হবে। যে যতগুলো নাম্বার নিবি তার মধ্যে সব থেকে কম দশমিক সংখ্যা কত, দশমিক মানে কি দশমিকের পরে কতগুলো ঘর আছে, এটার ক্ষেত্রে কত 2, এটার ক্ষেত্রে 1, তাহলে আলটিমেট রেজাল্টটা কত হবে 1 পর্যন্ত। এবার তুই 1 পর্যন্ত মানে কত 2.6, পরের নাম্বার 7 আছে, তাহলে রেজাল্টটা কত হবে 2.7। এটা তো শিখেছি আমরা আসল নাম্বার, যে 5-এর থেকে বেশি থাকলে কি হয় 1 যোগ হয়ে যায়, 5-এর থেকে কম থাকলে নাম্বারটা এমনি বাদ হয়ে যায়, 5-এর থেকে কম থাকলে। এবার আমাকে বল দেখি কত ছোটবেলায় পড়াশোনা করেছিস। 2 দশমিক পর্যন্ত রাউন্ড আপ কর, হ্যাঁ 2. একদমই নয়। প্রথম কথা, যদি 5 থাকে মনে রাখবি সামনের সংখ্যাটা দেখতে হয় জোড় না বিজোড়। যদি 5 থাকে সামনের সংখ্যা কি দেখবি, যদি শিখেও না থাকিস আজ থেকে মাথায় রেখে দে, জোড় না বিজোড়। যদি জোড় সংখ্যা হয় তাহলে কিছু যোগ হবে না, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 1 যোগ হবে। সামনের সংখ্যাটা চেক করতে হয় জোড় না বিজোড়। যদি 5-এর থেকে বেশি থাকে তো কিছু অসুবিধা নেই, যোগ হয়ে যায়। মানে ওটাই তো অ্যাকচুয়ালি ভেবে দেখ না, ওটাই মিডিল ধরি আমি। 5-এর থেকে কম হলে বাদ চলে যায়। 5 থাকলে কি হবে, আগের সংখ্যাটা দেখতে হয় জোড় না বিজোড়। যদি আগের সংখ্যাটা জোড় সংখ্যা হয় তাহলে এমনি বাদ চলে যাবে, আর যদি আগের সংখ্যাটা বিজোড় সংখ্যা হয় তাহলে 1 যোগ হবে। এটা যেন মাথায় থাকে, আর নাহলে এখানে কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যায় ভুল হয়ে যাবে। মানে এই আমি তোকে একটা এক্সাম্পল দিলাম, এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। এটা হবে 2.665, কেন লিখি 2 দশমিক বন্ধ নিচ্ছে 2.66, অথচ এটা যদি থাকতো 2.65 থাকতো তখন কত করতি 2.66 করতিস, হবে না? মানে বিজোড় সংখ্যা 1 যোগ হতো। এটা যেন মনে থাকে, 5-এর আগের সংখ্যাটা চেক করতে হয় জোড় না বিজোড়। ওকে, তাহলে এখানে শুধু ব্র্যাকেটে লিখে রাখবি, তাহলেই হবে যে ন্যূনতম দশমিক সংখ্যা পর্যন্ত গণনা করা হয়। একই রকম একটা গুণ করে ফেল, তাহলে এরপরে হেডিং কর গুণ ও ভাগের ক্ষেত্রে। গুণ ও ভাগের ক্ষেত্রে লিখে রাখলেই হবে, এটাকেই গুণ কর না কি যায়, এটাই গুণ কর।
12 নাম তো অন্তত জানি আমরা। তুমি জানিস তো 12 নামটা? বলো তাহলে কত হচ্ছে, কোনটা বল। এটা আসছে তোর 1.764। 12 × 84, 12 × 4 = 48। এবার 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 এটা রুল জানতে হবে। এটা রুল কারোর জানা আছে? বল। তার সংখ্যা কম, ওর ভাষায় ঠিকই জানে। তাহলে প্রথম কথা হচ্ছে ন্যূনতম তাৎপর্যপূর্ণ সংখ্যায় গণনা করা। ওকে, দেখলে এটা ভালো ভাষায় খালি লিখবো, ন্যূনতম তাৎপর্যপূর্ণ সংখ্যায় গণনা করা হয়। তাহলে এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা বল? 3। এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? 2। তাহলে রেজাল্টটা 2 পর্যন্ত নেবো, কিন্তু দুটো রুল আলাদা। কিন্তু আগেরটাও 2 নিয়েছি, এটাও 2 নিয়েছি, কিন্তু রুল আলাদা। যোগ বিয়োগের ক্ষেত্রে তাহলে কি ন্যূনতম দশমিক সংখ্যা, আর এখানে ব্র্যাকেটে কি লিখে রাখবি? ন্যূনতম তাৎপর্যপূর্ণ সংখ্যা। এবার সেই এটা একই রকম হবে, কত হবে? 1.8 হবে, কারণ পরেরটা 6 আছে। জিনিসগুলো সোজা, খালি 1000টা রুল লিখে রেখেছে আর কি। অঙ্ক করতে গেলে অভ্যাস হয়েই যাবে, নাকি বল? তাহলে একটা অঙ্ক করেই দেখা যাক। শেষ একটা অঙ্ক করি অন্তত, তাহলে পরের দিন এরর পড়বো। কোশ্চেনটা লেখ। একটি বৃত্তের কোশ্চেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 2.12 সেন্টিমিটার। ওকে, তবে বৃত্তটির ক্ষেত্রফল হবে, মানে এইসব অঙ্ক আমাদের দিয়েছে, 4টে অপশন দেওয়া আছে, এ বি সি ডি। কে আগে বলতে পারি? বৃত্তটির ক্ষেত্রফল হবে, 4টে অপশন দেওয়া আছে, 14 সেন্টিমিটার স্কোয়ার, 14.1 সেন্টিমিটার স্কোয়ার, 14.11 সেন্টিমিটার স্কোয়ার, 14.1124 সেন্টিমিটার স্কোয়ার। কিরে হয়েছে? ফার্স্ট কথা বলি, বুঝে গেছি গতিবিধি। মানে সেই তোরা দেখেছিস 3 ইডিয়ট সিনেমাটা? দেখেছিস? হ্যাঁ, দেখেছিস তো সবাই? যারা দেখেছিস দেখে নিবি, মানে জীবনে কিছু সিনেমা দেখে অনেক কিছু শেখার আছে। তো ওখানে আমির খান একটা জায়গায় বলেছিল না, সেই শেখাচ্ছিল কি করে ক্লাস, ঠিক আছে? এই দুটো ওয়াল লিখেছিল, বই ফই উল্টে উল্টে একাকার করে বলছিল, ঠিক আছে, ভাইরাস থেকে শুরু করে গোটা ক্লাস। সেখানে কি বলেছিল বেসিক্যালি, মানে কোনো কিছু দিলেই তোরা এই যে দেখ গুণ করতে শুরু করে দিয়েছিস, কারণ আমি তাৎপর্যপূর্ণ সংখ্যা পড়েছি, সেটা দিয়ে একটু ভাবা যায় না? অনেক কিছু জিনিস গুণ না করেই করা যায়। এই যে অঙ্কিতা বলে দিল তাৎপর্যপূর্ণ সংখ্যার এতগুলো রুট, তো কি হলো লাভ? ও সেই গুণ করলো, দিবা বললো এটা করলে এই হয়, ওটা করলে ওই হয়। মানে আমরা থিওরি সব জানি, কিন্তু অ্যাপ্লাই করতে গিয়ে না মুশকিলটা হয়ে যায়। তোকে আমি জিনিসটা লিখছি দেখ। এরিয়া কত হয় বল? πr² 3.14 ইন্টু 2.12
ইন্টু 2.12, তাই তো? এর এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? 3টে। এটাও 3টে, এটাও 3টে। রেজাল্ট তো 3টেই হবে। গুণ করছিস। তাহলে আমি কি শিখলাম? মানে শেখাটা যদি অ্যাপ্লাই না হয়। আগে বললাম না এইচসি ভার্মার কোশ্চেন, এইচসি ভার্মার কোশ্চেন হচ্ছে যারা বোঝে তাদের জন্য। বারবার বলেছি কোশ্চেন কঠিন নয়। এইচসি ভার্মা হচ্ছে যারা যে কোনো জিনিস বুঝেছে তাদের জন্য। মানে আমি গুণ করতে যাবো কেন? গুণ করতে যাওয়া মানেই কি? এই এতক্ষণ যে তাৎপর্যপূর্ণ সংখ্যা শিখলাম পুরোটাই বেকার। পুরোটাই মাঠে মারা গেল। ওই লাইনটা ওই জন্যই বললাম যে যখন এই দুটো ওয়ার্ড লিখে দিয়েছে বই বুঝতে শুরু করে দিচ্ছে। মানে এই যে আজকে আমাকে কিছু শিখলাম নতুন, অন্য কিছু ভাববো, ওয়ার্ডটার মানে বলতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রথম কথা হয়ে গেছে। কি বল? পড়াশোনাটা এরকম নয় কিন্তু। পড়াশোনাটা, হ্যাঁ আমি এটা অ্যাপ্লাই করছি, তুই সবসময় মনে রাখবি আমি কোনো নিউমেরিক্যাল দিই মানে তার আগের লজিক থেকেই দিই। একবার ভেবে দেখবি না তাৎপর্যপূর্ণ সংখ্যা কি আসবে, সবাই গুণ করতে লেগে গেল এক ধাপ থেকে। ঠিক আছে? হাফা শেষ হয়ে যাবে, হাফ কথা গুণ করবি বসে বসে। ঠিক আছে? শুভমের তো হয়ে গেছিল, দুটো গুণ করে ফেলেছিল, 3 নম্বরটা বাকি ছিল। তাই তো? একদম। তাহলে একটু মানে সায়েন্সে পড়ছি কেন আমি? কারণ আমি একটু বাকিদের থেকে একটু পজিটিভনেস, মানে এই নয়, অনেকে বলে যে এই কি পড়াশোনা করে কি হবে, চাকরি বাকরি পাবে না। আরে চাকরি বাকরি পাওয়াটাই দিনের শেষে শেষ কথা। তুই দেখবি তুই যখন একটা পড়াশোনা হবি, মানে তোর সঙ্গে একটা মানুষ 5 মিনিট কথা বললে বুঝে যাবে তুই কতটা শিক্ষিত আর কতটা নয়। তোর কথাবার্তা পাল্টে যাবে তোর শিক্ষার সঙ্গে সঙ্গে। তুই যদি, হ্যাঁ, আমার কথা, তোর যদি নলেজ থাকে কোনো সরকার তোকে আটকে রাখতে পারবে না। কোনো সরকারের বাবার ক্ষমতা নেই তোকে আটকে রাখবে। দিনরাত সরকারকে দোষ দিয়ে তো লাভ নেই। এই করোনার সময় মাঝে মাঝে দেখবি হেডলাইন আসতো, গৃহ শিক্ষক সবজি বিক্রি করছে। আরে আমাকে যদি সবজি বিক্রি করতে হবে তাহলে আমি কি পড়াই? তাই না? এই যে আমি চাওয়ালা, দেখ বিটেক চাওয়ালা হেডিং করে দিই। আরে বিটেক করে চাওয়ালা হওয়াটা অপমানের। ওটা বোঝে না, ও দেখা যায় বিটেক করে আমি চা ব্যবসা করছি। একটা বিটেক মানুষ কেন করে? চা ব্যবসা করবে বলে? আগে বোঝা। তার মানে কি এগুলো নিজেদেরকে অপমান করে, বুঝতে পারে না। মানুষ এগুলো নিয়ে মাতামাতি করে। বিটেক তো মানুষ করে না, চা ব্যবসা করবে। এই কদিন আগে দেখবি গঙ্গাসাগরে একটা সাধু বাবা বেরিয়েছিল, আইআইটি তে নাকি পড়েছে। সে বিশাল ফেমাস, লোককে বলে যাচ্ছে আইআইটি তে পড়েছিল, কেউ সাধু হবে বলে? তো সাধু হওয়ার জন্য আইআইটি তে পড়ার কি দরকার? মানুষ মাতামাতি দেয়, এত শিক্ষিত মানুষ সাধু হয়ে গেছে। আরে সাধু হওয়ার জন্য আইআইটি তে পড়ার দরকার আছে? মানুষ আইআইটি তে কেন যায়? আইআইটি তে পড়ে আমি সাধু হয়েছি মানে কি, সেটা আমার অক্ষমতা। এটা মানুষকে বলার কিছু আছে? তো লজ্জায় লোককে বলা উচিত ছিল না যে আমি কোনোদিন আইআইটি তে পড়েছিলাম। ওকে, তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা পর্যন্ত কিন্তু বাড়িতে ঠিক করে করবি। ওকে, পরের দিন আমরা ত্রুটি নির্ণয় আর একটা ক্লাস হলে হয়ে যাবে। যেটা হচ্ছে ভেক্টরটা প্যারালি যাদের যেমন বাকি আছে করতে থাক, কিছু আটকে থাকলে বল, যেটা হচ্ছে আগে রানিংটা করতে থাক। তারপরে যখন পরীক্ষা নেবো মাঝে আমি দরকার হলে একটা ব্রেক দিয়ে ভেক্টরটা আবার তুলে নেবো। ঠিক আছে? তাহলে কি হবে, ওটা নিয়ে পড়ে থাকলে ওই সবগুলো ব্যাকলকে চলে যাবে। যেটা রানিং চলছে সেটা যেন ব্যাকলকে না যায়। রীতম বাবু, আজকে কিছু বোঝা গেল?